আসসালামু আলাইকুম প্রিয় সাব্বির ব্যাচের শিক্ষার্থী, তোমাদের জন্য এই মুহূর্তে খুবই দরকারি একটা সিরিজ, সেটা হচ্ছে অনুশীলনী সলভ সিরিজ। তোমরা যে যে রাইটারের বইগুলোই পড়ো না কেন, বইয়ের অধ্যায়ের শেষে যে সকল প্রশ্নগুলো দিয়ে দেওয়া থাকে, এই প্রশ্নগুলো কেউ যদি বুঝে ভালোভাবে শেষ করতে পারো, বিশ্বাস করো তোমার এইচএসসি পরীক্ষা যতগুলো এমসিকিউ আসবে সেটার একটা সুন্দর তোমার প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি তোমার এডমিশনের জন্য বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। তোমরা কিন্তু অলরেডি জানো যে মেডিকেল এডমিশন টেস্টের জন্য অনুশীলনী কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো অ্যাট এ টাইম ভাইয়া তোমাদের এইচএসসি প্রিপারেশন নেওয়ানোর জন্য কাজ করতেছি, পাশাপাশি তোমাদের একাডেমিক পরীক্ষার মধ্যে 200 কেমন এনশিওর করা যায় সেটার জন্য আসলে কাজ করতেছি। তো এই সিরিজটা তোমাদের জন্য অনেক কাজের হবে। সো তোমরা একটু কমেন্ট সেকশনে জানাই দিবা যে তোমরা আসলে এই সিরিজটার মধ্যে আসলে কী চাও। তোমরা কি আসলে সবগুলো রাইটারের বইয়ের অনুশীলনী সিরিজটা সলভ চাও, নাকি কোনো একটা নির্দিষ্ট রাইটারের বইয়ের অনুশীলনী সলভ চাও? এটা চাইলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর কি। পাশাপাশি তোমাদের জন্য এইটা কত কাজের লাগলো এটা তোমাকে সুন্দর করে কমেন্ট সেকশনের মধ্যে জানাতে পারো আর কি। আগে একটু কথাবার্তা বলে নিই যে ভাইয়া আমরা তো এটা শুরু করতেছি, বাট এটা কোন রাইটারের বই থেকে আগে শুরু করতেছি অ্যান্ড কোন চ্যাপ্টার থেকে শুরু করতেছি, এম আই রাইট? ওকে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অর্গানিক। আমাদের সবচেয়ে ভয়ের, সবচেয়ে ঝামেলার এই চ্যাপ্টারটা দিয়েই ভাইয়া আগে শুরু করতেছি। আগে আমরা ভয়টাকে দূর করে দিই, তারপরে ইনশাল্লাহ আমরা বাকি চ্যাপ্টারগুলো নিয়েও কাজ করব আর কি। আর এই মুহূর্তে আমরা যে বইটার উপরে ভিত্তি করে অনুশীলনের কাজ করব সেটা হচ্ছে আমাদের হাজার স্যারের বইটা। এটা হচ্ছে মোস্ট কমন বই, যা কিনা সবার হাতের মধ্যে আছে। আগে আমরা এই বইটা করব, দেন তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে অন্যান্য রাইটারের যে বইয়ের অনুশীলনী সলভ সিরিজগুলো আছে সেটা করবো আর কি। বাট এই অধ্যায়ের মধ্যে যতগুলো অনুশীলনী আছে সবগুলোকে সলভ করব। অ্যাকচুয়ালি যদি কথাবার্তা বলি, সবগুলো আসলে সলভ করার দরকার পড়বে না, কারণ কিছু প্রশ্ন আছে একই প্রশ্ন দুটা ভিন্ন টাইপের। সো এই জন্য ভাই কী করতেছে, তোমাদের হয়ে সবগুলো প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে সকল প্রশ্নগুলো মার্জ করে একটার সাথে আর 2-3টা প্রশ্ন এরকম মার্জ করে প্রশ্নগুলো নিয়ে আসছে আর কি। সো দেখা যাক পুরো অনুশীলনীর প্রশ্নগুলোকে সলভ করার জন্য আমাদের কতগুলো প্রশ্ন সলভ করতে হয়। তো লেগে থাকো এই ক্লাসটা পর্যন্ত, তো ক্লাসটা একটু শেষ করতে দাও আর কি। তোমরা একটু নোট নিবার সাথে সাথে যদি কোনো কিছু করতে গিয়ে তোমাদের মনে হয় এক্সট্রা ইনফরমেশন পাইছি, কাজে লাগবে আর কি। আগে একটু বলে রাখতেছি, এগুলো কিন্তু রেগুলার এই টিক চিহ্ন দেওয়ার মধ্যে ক্লাসগুলো হবে না, এটা কিন্তু একটু পড়ানোর মধ্যে করেও কিন্তু ক্লাসটা হবে। আশা করি তোমাদের জন্য কাজে লাগবে আর কি। তাহলে চলো আমরা শুরু করতেছি। হ্যাঁ, শুরু যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যেহেতু তোমরা অলরেডি জানো তোমাদের কমেন্ট, তোমাদের এই সাবস্ক্রাইব করাটা এটা আসলে ইন্সপায়ার করে একজন টিচারকে বা একজন ক্রিয়েটরকে। সো তোমরা যে কাজটা করতে পারো, এইটাতে নিজের একটা সিগনেচার রেখে দিতে পারো একটা কমেন্ট করে, পাশাপাশি তুমি একটা ওই সাবস্ক্রাইব করে রাখলে যেটাতে ইন্সপায়ার যেহেতু করে এটা করে রাখতে পারো আর কি। ইনশাল্লাহ এটা আমাদের জন্য কাজ করতে পরবর্তীতে সহযোগিতা করবে। আমরা শুরু থেকে শুরু করতেছি, আসো সেটা কি শুরু করতেছি হচ্ছে শুরু করতেছি আমাদের জৈব যৌগের প্রথম থেকে শুরু করতেছে একদম। হ্যাঁ, জৈব যৌগের অণুসমূহে কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত থাকে আর কি। তো জৈব যৌগ যেন কোনগুলো, যেগুলোতে কার্বন থাকে এবং হাইড্রোজেন থাকে, এবং কার্বন অথবা হাইড্রোজেনের বাইরেও, কার্বন এবং হাইড্রোজেনের বাইরেও সেখানে হ্যালোজেন, তারপর হচ্ছে যে সালফার, অথবা হচ্ছে অক্সিজেন, অথবা হচ্ছে নাইট্রোজেন, এগুলো থাকতে পারে আর কি, তাই না? তুমি যদি খেয়াল করে দেখো, এই যে এইটা যেটা আছে এটাও একটা অধাতু, এটাও একটা অধাতু, পাশাপাশি এটা তুমি যদি খেয়াল করে দেখো, তুমি যদি দেখো এটা একটা অধাতু, পাশাপাশি তুমি চিন্তা করে দেখো এটাও একটা অধাতু আর কি। তাহলে একটা অধাতু একটা অধাতু, পাশাপাশি দেখো এটাও একটা অধাতু, এটা একটা অধাতু, পাশাপাশি হচ্ছে এইটাও, এগুলো হচ্ছে অধাতু আর কি। তাহলে অধাতু আর অধাতু বন্ধনগুলো যেগুলো হয় আর কি, কী জন্য বললাম, অধাতু প্লাস অধাতুর যে বন্ধনগুলো যেটা তৈরি হয় সেটার নাম যেন আমরা কি বলি, সমযোজী বন্ধন বলি আর কি, তাই না? তাহলে কোনটা হবে, সমযোজী বন্ধন দেখা যাবে হচ্ছে জৈব যৌগের অণুসমূহের মধ্যে আর কি। তাহলে তুমি খেয়াল করে দেখো আমরা অ্যাট এ টাইমে অনেকগুলো তথ্য দিয়ে দিয়েছি আর কি এই জিনিসগুলোর মধ্যে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু আগে, যে নিচের কোন যৌগের মধ্যে কার্বন পরমাণুতে sp2 সংকরায়ন ঘটে আর কি। sp2 সংকরায়ন ঘটে। sp2 সংকরায়ন মানে কি তুমি হিসাব করে দেখবা, যেহেতু আমরা জৈব যৌগ পড়তেছি, তুমি শুধুমাত্র হিসাব নিকাশ করবা হলো সিগমা বন্ধন কয়টা আছে আর কি। তুমি কি হিসাব করবা, প্রত্যেকটা কার্বনের মধ্যে সিগমা বন্ধন কয়টা আছে। সিগমা বন্ধন যদি 2 থাকে তাহলে তুমি সেটা বলবা হলো sp। সিগমা বন্ধন যদি 3টা থাকে তাহলে তুমি সেটা বলবা হচ্ছে sp2। সিগমা বন্ধন যদি 4টা থাকে তুমি সেটাকে বলবা হচ্ছে sp3। তুমি এভাবে জাস্ট বলবা, আর কোনো তোমার কাজ নেই। আচ্ছা, তাহলে এবার একটু আসো তো দেখি ভাইয়া সবগুলোর মধ্যে কী ঘটনা ঘটছে। এই যে এটার জন্য এখানে কার্বন আছে কয়টা, 2টা, এখানে দিলাম 3টা, এভাবে কিন্তু হাত দিয়ে ফেলছি। তাহলে এই কার্বনের মধ্যে এই যে একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা সিগমা, তাহলে এই কার্বনটা হলো আমাদের কাছে sp3। এখানে কি একটা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, এই যে একটা 4টা সিগমা, তাহলে এই কার্বনটাও কি আসলে sp3। আমার চাইছে কি sp2, তার মানে এটা হবে না। আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি আর কি সেটা পরেরটার মধ্যে, এখানকার মধ্যে কি হলো, এই যে কার্বন আছে, তারপর হলো ট্রিপল বন্ড আছে, কার্বন আছে আর কি।
তাহলে একটু চিন্তা করে দেখো, এই যে একটা সিগমা, এর মাঝখানে একটা সিগমা, দুটো সিগমা থাকা মানে কি বলছিল ভাইয়া? দুটো সিগমা থাকা মানে ভাইয়া বলছিল এসপি হবে। তাহলে এই কার্বনটা হলো এসপি, তাহলে এই কার্বনটা তাহলে কি হবে? এসপি। আর এই কার্বন তাহলে কি হবে? sp3। কেন বলো তো? কারণ এই কার্বনে এরকম করে 4টা হাত দেখা যাচ্ছে, তার মানে এটাও হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা একটা নিচেরটা জন্য চিন্তা করে দেখি আর কি। হ্যাঁ, এই যে কার্বন আছে, ডাবল বন্ড দিলাম, এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আর কি। এবার তুমি চিন্তা করে দেখো, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, এই যে একটা সিগমা, দুটা ডাবল বন্ড থাকলে একটা সিগমা হয়, একটা পাই হয়। আচ্ছা, তাহলে এখানে 3টা সিগমা আছে। কটা সিগমা আছে? 3টা সিগমা। তাহলে সেটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে sp2। তো এখানেও তাহলে কি 3টা সিগমা আছে, তাহলে এটার নাম তাহলে কি হবে? sp2 হবে আর কি। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় sp2 হাইব্রিডাইজেশন আছে, তার মানে এইটা হবে আমাদের কাছে অ্যান্সারটা আর কি। এখানে কিন্তু সবগুলো sp3ও আছে আর কি। তুমি এইভাবে করে দেখতে পারলে সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে এই জিনিসটা মনে হয় আমাদের কাছে ডান হয়ে গেছে। কোনো প্রবলেম আছে কারো? আশা করি নেই। আচ্ছা, এবার যদি যাই পরেরটার ক্ষেত্রে, অ্যামোনিয়াম সায়ানেটের সাথে কিছু একটা করে এই যে NH2CO NH2 উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? আমি কি বললাম? এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, আর এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ইউরিয়া। এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে ইউরিয়া। এই বিক্রিয়াটার মাধ্যমে প্রথম ল্যাবে আবিষ্কৃত জৈব যৌগ পাওয়া গেছে আর কি। তাহলে প্রথম ল্যাবে আবিষ্কৃত জৈব যৌগ কোনটা? এই যে এটা ইউরিয়া হচ্ছে প্রথম ল্যাবে আবিষ্কৃত জৈব যৌগ। একটু নোট নিবা আর কি এটার জন্য আর কি, মনে রাখবে, এটা এমসিকিউ করে আসতে পারে। তাহলে এটার মধ্যে কি বলছে? কোন ধরনের বিক্রিয়া হয়েছে এটা? এইখানে খেয়াল করে দেখো, হ্যাঁ, এখানে কি ছিল আর কি? এখানে নাইট্রোজেন ছিল দুইটা, এই যে একটা নাইট্রোজেন, এই যে একটা নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। এই জিনিসগুলো এখানেও আছে আর কি, যা শুধু কি হয়েছে? পুনর্বিন্যস্ত হয়েছে আর কি। পুনর্বিন্যস্ত হয়ে কি তৈরি করছে? হ্যাঁ, এইটা পুনর্বিন্যস্ত হয়ে এখান থেকে ইউরিয়া তৈরি করছে আর কি। তাহলে এটা কী বলতে পারি? এই অণুটার থেকে এই অণুটা তৈরি হয়েছে, বাট এটা তাহলে কী বিক্রিয়া হইলো? তাহলে একটা সমানুকরণ বিক্রিয়া বলতে পারি আর কি, অথবা পুনর্বিন্যাস হয়েছে এটাও বলতে পারতো আর কি। অপশনে যদি পুনর্বিন্যাস থাকতো তাহলে পুনর্বিন্যাস বলতাম, আর অপশনের মধ্যে যেহেতু সমানুকরণ আছে তাহলে আমরা কী দেখাবো? সমানুকরণ বিক্রিয়ার কথা বলবো আর কি। বুঝতে পারছো কোন বিক্রিয়ার কথা বলতেছি? সমানুকরণ বিক্রিয়া। ডান। এবার যে পরেরটার জন্য, নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম সঠিক কোনটা আর কি? কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, এটা তোমরা চিন্তা করে হালকা একটু বলি আর কি। একটু আসো, আমরা উপরে এগুলো যদি চিন্তা করার আগে যাচ্ছি আর কি। একটা মাথায় রাখো, অ্যালকেন হইতে পারে, অ্যালকিন হইতে পারে, তারপরে হচ্ছে অ্যালকাইন হইতে পারে, অ্যালকাইন হইতে পারে, আবার তোমার বলতেছি বেনজিন হইতে পারে আর কি, বেনজিন হইতে পারে। অ্যালকেন ধরলাম, একটু তুমি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবা, তাহলে কাজে লাগবে আর কি। হ্যাঁ, যদি তুমি কার্বন কার্বন বন্ধনের কথা যদি বলো, কার্বন কার্বন বন্ধনের কথা তুমি যদি বলো, তাহলে অ্যালকেন যদি হয় এই জায়গাটা কত? 0.154 ন্যানোমিটার হয় আর কি। ঠিক আছে, ন্যানোমিটার হয়। অ্যালকিন যদি হয় 0.134 ন্যানোমিটার হয় আর কি বন্ধনটা। অ্যালকাইন যদি হয় 0.120 অথবা 0.121 ন্যানোমিটার। বেনজিন যদি হয় 0.139 ন্যানোমিটার। সো আমি একবারে তোমাকে কয়েকটা তথ্য লিখে দিলাম, এবার তুমি আসো আমরা সলভ করতে চাই এইদিকে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা এভাবে একটু বক্স করে রেখে দিলাম, এটা আমাদের জন্য কাজে লাগবে আর কি, তথ্যটা কাজে লাগবে, তাই না? ওকে, এবার তুমি একটু আসো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, বুঝবা, কাজে লাগবে। এটা হচ্ছে এক্স, এই C2H4, এটা আমাদের কাছে একটা হলো অ্যালকিন, এটা হচ্ছে আমাদের কাছে একটা, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন, তাই না? C2H2, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন। তারপর হলো C2H6, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, তাই না? তাহলে জেড হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকেন, ওয়াই হচ্ছে আমাদের কাছে একটা, ওয়াই হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন, ওয়াই হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকাইন, আর এক্স হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন। এই তো, এবার বলছে বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম সঠিক বলছে আর কি। আচ্ছা একটু আসো, সবচেয়ে বেশি তাহলে কোনটা? জেড বা অ্যালকেনটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি। অ্যালকেনটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে জেডটা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে জেড সবচেয়ে বেশি কোথায়? এই একটা অপশনে জেড সবচেয়ে বেশি, এই অপশনে জেড সবচেয়ে বেশি না, মাঝামাঝি আছে, তার মানে এটা হবে না, এটা বুঝলাম। এখানকার মধ্যেও জেড মাঝামাঝি, এটা হবে না, এটা বুঝলাম। তাহলে এই দুইটার মধ্যে একটা হবে আর কি। তাহলে জেড বেশি আর কি। এবার আসো, জেডের পর কোনটা বেশি? জেডের পর হচ্ছে এক্সটা হচ্ছে বেশি। জেডের পর হচ্ছে এখানে বলছে ওয়াই, তার মানে এটা হবে না। জেডের পর এক্স বেশি, তারপর হচ্ছে কোনটা? ওয়াই বেশি আর কি। তার মানে অপশন তাহলে কোনটা হবে? অপশন হবে হচ্ছে এইটা হবে আর কি। অপশন হবে হচ্ছে এইটা হবে আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা যদি একটু পরের ধাপে যদি যাই, চলো আমরা যদি একটু পরের ধাপে যাই। সরি, ফোন আসছে একটু, আমি জাস্ট একটু ইন্টারাপশন আসছে। ঠিক আছে, ডান। এবার যদি আমরা পরের ধাপে যাই, তুমি ঠান্ডা মধ্যে একটু দেখো, এইটা গেল
আমাদের কয় নাম্বার অপশনটা পড়লাম যেন 3টা বা 4 নাম্বার এমসিকিউর মধ্যে আমরা আছে এটার মধ্যে। এই বন্ধন দৈর্ঘ্যের এই ব্যাপারগুলো একটু ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটা আমাদের এডমিশন টেস্টের মধ্যেও চলে আসতে পারে, এডমিশন টেস্টের মধ্যেও চলে আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা এর পরের লেভেলের প্রশ্নের মধ্যে আমরা যাই। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত? ওই যে একটু আগে লিখে দিয়ে আসলাম না, বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত আসলে। আচ্ছা তাহলে কত ছিল, কারণ মনে আছে এটা 0.139 ন্যানোমিটার ছিল আর কি। আই গেস এটা তুমি ক্লিয়ার হয়ে গেছো, তাই তো? ওকে, তোমার কাছে একটা কোয়েশ্চেন লিখে দিয়ে যাইতেছে আর কি, তোমার কাছে একটা কোয়েশ্চেন লিখে দিয়ে যাই যে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে এটা জানাই দিবা, সুন্দর করে জানিয়ে দিবা যে ভাইয়া বেনজিনের ক্ষেত্রে আপনি যদি চিন্তাভাবনা করে দেখেন, বেনজিনে কিন্তু এরকম ডাবল বন্ড আছে, বাট আপনি ডাবল বন্ড বা দ্বিবন্ধন থাকলে যেটা অ্যালকিন হয়, তাই না, ওইটা হলে 0.134 বলছিলেন, বাট বেনজিনের মধ্যেও তো ডাবল বন্ড আছে, তো এটার মধ্যে কেন আমাদের কাছে 0.139 হলো, কেন আসলে একটু বাড়লো, এটা একটু তোমরা কমেন্ট সেকশনে সুন্দরভাবে ড্রপ করবে আর কি, দেখতে চাই তোমাদের মধ্যে কে বলতে পারো আর কি এটা। ঠিক আছে, ওকে, পরের দিকে প্রশ্নের দিকে যাই। নিচের কোনটি বিষম চাকরি? আচ্ছা, বিষম চাকরি, এটার কথাটা তোমার বাংলা ইংলিশ দুইভাবেই হইতে পারে। বিষম কথার মানে হচ্ছে কি হেটারো, হ্যাঁ হেটারো সাইক্লিক, চাকরিকের বাংলা হচ্ছে সাইক্লিক, হ্যাঁ সাইক্লিক। আমি দুইটাভাবেই লিখলাম, প্রশ্নটা দুইভাবেই হইতে পারে আর কি এরকম। বিষম মানে কি, ওই যে একটু আগে লিখছিলাম একটা কথা, তোমাদের কারো কি মনে আছে এই জিনিসটা কথা, এই যে এটা চিন্তা করে দেখো, কার্বন এবং হাইড্রোজেন আছে, তার মানে এটার নাম হইল হোমো। হোমো মানে হচ্ছে হোমো বা সম, এরকম টাইপের একটা ব্যাপার আর কি, মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন এবং হাইড্রোজেন কিছু থাকলে তাকে হচ্ছে হোমো বলে আর কি। এটা কার্বন এবং হাইড্রোজেনের বাইরে এই অন্যান্য কেউ যদি সেখানে প্রেজেন্ট থাকে, তখন সেটা এই কার্বন এবং হাইড্রোজেনের সাথে যদি এই জিনিসগুলো যদি প্রেজেন্ট থাকে, তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয় হলো হেটারো বলে আর কি। কী বলে তখন সেটাকে? হেটারো বলে। একটা হচ্ছে হোমো, একটা কি তোমার বলে হেটারো বলে আর কি। আচ্ছা বুঝলাম। এখন তাহলে আসেন তো ভাইয়া, হেটারো বা বিষম এই কথাগুলো একটু তাহলে বুঝে দেখি আমরা একটু। আচ্ছা, সাইক্লোহেক্সেন যেটা আছে, এই যে সাইক্লোহেক্সেনের সংকেতটা কেমন? সাইক্লোহেক্সেনের সংকেতটা হচ্ছে এইটা, সাইক্লোহেক্সেনের সংকেতটা হচ্ছে এটা, CH2, সবগুলোর মধ্যে CH2 আছে আর কি এভাবে। ঠিক আছে, এখানে শুধু কার্বন আছে আর হাইড্রোজেন আছে, আর কিচ্ছু নেই। ফিউরন যেটা, ফিউরনের সংকেত কীরকম, এই যে এইটা হচ্ছে ফিউরনের সংকেত, খেয়াল করে দেখছো এই কর্নারগুলোর মধ্যে আমাদের কার্বন আছে, বাট এখানে একটা অক্সিজেনও আছে আর কি, তার মানে এইটাই তো সেইটা না, হেটারো। কারণ আমরা বলছিলাম কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্যান্য কোনো একটা মৌল যদি প্রেজেন্ট থাকে, তখন সেটাকে হেটারো বলে আর কি। আর সাইক্লিক মানে কি, এই চক্র হলে সাইক্লিক বলে, সাইক্লিক হইতেও পারে নাও পারে আর কি। ওকে ওকে, তার মানে উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি খ নাম্বারটা। বাকিগুলো তুমি দেখবা একটু, চাক্রিক প্রোপেন মানে হচ্ছে এইটা, চাকরি প্রোপেন মানে এইটার কথা বলছে আর কি, সাইক্লোপ্রোপেন। ন্যাপথালিনের কথা মানে কি, এরকম দুইটা যদি আমরা বেনজিন বলয় যদি দুইটা দেই পাশাপাশি, তখন সেটার নাম বলতেছে হচ্ছে ন্যাপথালিন আর কি। আই গেস ইউ আর ক্লিয়ার, রাইট? ওকে, সো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের MCQ এর জন্য আসতে পারে আর কি, বুঝতে পারছো? ওকে, এবার তুমি আসো পরের প্রশ্নটার মধ্যে। কি প্রশ্ন বলছে? আচ্ছা, নামকরণের কথা বলতেছে। এই যে নামকরণ আসলে একটু জটিল, হালকা একটু জটিল, তাই না? অতটাও জটিল না, বাট MCQ এর ক্ষেত্রে এইটা অনেক 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 সহজ আর কি। তাহলে কীভাবে নামকরণ করবা এটা তুমি চিন্তা করে দেখো না, খুবই নামকরণটা অনেক সহজ। এই যে CHO যখন তোমার কাছে আসে, এটার নাম শেষে থাকা মানে কি, এটা থাকা মানে হচ্ছে তুমি এটাকে এলডিহাইড বলবা বা অ্যাল বলবা আর কি, তাই না? এলডিহাইড থেকে অ্যাল কথাটা বলবা। আর ক্লোরিন আছে এখানে, তার মানে তুমি এখান থেকে তাহলে কি বলবা, তুমি এখান থেকে ক্লোরো বলবা আর কি, এরকম। তাহলে এলডিহাইড কিটোন, তারপরে ধরো যে অ্যাসিড থাকলে, তো এটা তো মোটামুটি সক্রিয়তার বা অগ্রাধিকার ক্রমের ভিত্তিতে ওটা তো আগে, তাহলে ওদের নাম দিয়েই পুরো যৌগটার নামটা হবে। আচ্ছা, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে সবার শেষে কি থাকবে? অ্যাল আছে, 4 নাম্বার কার্বন আছে, তাহলে বিউটানল থাকবে আর কি। তাহলে বিউটানল কোথায় আছে, ওটা আমাদের উত্তরের দিকে চাইতে হবে। এইটা একটা, তার মানে এই দুটার উত্তর হবে না, এটা ক্লিয়ার হয়ে গেছে। এই দুটো যে উত্তর হবে না, এটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। MCQ এর জন্য অপশন ক্যান্সেল আউট করা অনেক সুন্দর একটা টেকনিক, এটা মাথায় রাখবা ভালোভাবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, 2 নাম্বার কার্বনের মধ্যে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো হবে। তাহলে আমরা দেখতেছি এটা 3 ক্লোরো, তাহলে এটা হবে না, তাহলে 2 ক্লোরো যেটা আছে এইটা হবে আমাদের কাছে অ্যান্সারটা। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? 2 ক্লোরো যেটা আছে সেটা হবে আমাদের কাছে অ্যান্সারটা আর কি। ডান। এইবার আসো পরেরটা। আবার দেখতেছি ছোট্টবেলার একটা প্রশ্ন মনে হইতেছে এটা আমার কাছে, সেটা কি, এর সাথে সোডিয়াম বিক্রিয়া দিচ্ছে শুষ্ক ইথারের উপস্থিতিতে এম নামে কিছু একটা তৈরি হয়েছে আর কি, এম নামে কিছু একটা তৈরি হয়েছে। এম যৌগটার নাম কি, উদ্দীপকের বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া?
আচ্ছা একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটা এই ভদ্রলোক যেটা আছে এইটা তো একটা আর, আর এটা হলো একটা এক্স, আর এক্স বলে রাখি। আর এক্স মানে অ্যালকাইল হ্যালাইড, আর এক্স মানে কি, আর এক্স মানে হলো অ্যালকাইল 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 হ্যালাইড, আর এক্স মানে হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি ধাতব সোডিয়ামের বিক্রিয়া দাও ড্রাই ইথারের উপস্থিতিতে, তখন কি হবে, এই আরটার ডাবল হবে আর কি, ডাবল হয়ে এটা একটা অ্যালকেন তৈরি করবে, এটা একটা অ্যালকেন তৈরি করবে। এইটাই হচ্ছে কি বিক্রিয়া, সেটা হচ্ছে সেই ছোট্টবেলার উডস বিক্রিয়াটা। তাহলে যত কার্বন আছে তার তুলনায় ডাবল কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন পাওয়া যাবে আর কি, তাই না? তাহলে এখানে কয় কার্বন আছে, এখানে কার্বন আছে হচ্ছে 3টা, তাহলে 6 কার্বনের এখানে একটা কি পাওয়া যাবে, এম হচ্ছে একটা অ্যালকেন হবে, বাট 6 কার্বনের অ্যালকেন, 6 কার্বনের অ্যালকেনের নাম কি, 6 কার্বনের অ্যালকেনের নাম হচ্ছে হেক্সেন। কি নাম, হেক্সেন। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে উডস বিক্রিয়া, আর এটা হচ্ছে হেক্সেনের কথাবার্তা বলছে। আই গেস ইউ আর ক্লিয়ার। এর পরের প্রশ্নের দিকে আগে, CH3 CH CH2 এর সাথে HBr যুক্ত করে এ দিয়ে বলছে এ যৌগটার নাম কি আর কি। আচ্ছা ঠান্ডা মাথায় দেখো না, এখানে হচ্ছে H একবার যুক্ত হবে, একবার Br যুক্ত হবে আর কি। H ধরো যে আমরা এই জায়গাটায় যুক্ত করবো, এখান থেকে আমরা দুইটা প্রোডাক্ট পাইতেছি আর কি, এরকম করে। ধরো আমাদের কাছে আছে হচ্ছে CH3 CH CH2, CH3 CH CH2। আচ্ছা তুমি আমার কথাগুলো বুঝে একটু দেখো। একবার এই ভদ্রলোক এইচকে আমি এইখানে যুক্ত করছি, একবার এই ভদ্রলোক এইচকে এইখানে যুক্ত করছি আর কি। আর ওই ব্রোমিনটাকে একবার আমি এইখানে যুক্ত করলাম, একবার আমি মাঝখানে যুক্ত করলাম আর কি, বুঝছো? এটা তাহলে দুইটা প্রোডাক্ট হতে পারে। কটা প্রোডাক্ট হতে পারে? দুইটা। একটা হচ্ছে মেজর প্রোডাক্ট, একটা কি মাইনর প্রোডাক্ট। তার মানে দুইটাই তো ভাইয়া এখানে হইতে পারে এ, বাট আমাদের তাহলে যদি বলে একটা প্রোডাক্ট বলো, তখন তুমি তাহলে কী বলবা, মেজর প্রোডাক্টটা বলবা। কোনটা বলবা? মেজর প্রোডাক্টটা বলবা। এখন মেজর প্রোডাক্ট যদি আমাদেরকে বলতে বলা হয়, তখন আমাদের কাছে যাইতে হবে একটা ভদ্রলোকের, হ্যাঁ, একটা নীতি আছে, তার নাম হচ্ছে মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি। এখন মার্কোনিকভ নীতিতে কি বলছে, এইটার একটা তোমার কথা জানো, যার কাছে বেশি আছে তাকে যদি আরও বেশি দেওয়া হয়, এটাই হচ্ছে তোমার কাছে কি মার্কোনিকভ নীতি। মানে কি, এইখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তুমি যদি ওইখানেই হাইড্রোজেন দিতা, তাহলে যে প্রোডাক্টটা আসবে তার নামই হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা, আমি এখানে হাইড্রোজেন দিচ্ছি না, তাহলে এটা হবে আমাদের কাছে কি, এটা হবে আমাদের কাছে মাইনর প্রোডাক্ট। আর এইখানে হাইড্রোজেন ছিল 2টা, এখানে আমি হাইড্রোজেন দিছি, তখন এটার নাম হচ্ছে মেজর প্রোডাক্ট। আর আমাকে কি বলছে ভাইয়া জানো, যে 2টা যদি প্রোডাক্ট হয় আর যদি আমাদের কাছে একটা প্রোডাক্ট চায়, তার মানে আমরা কি বুঝবো, মেজর প্রোডাক্টের কথা বলছে। তাহলে এই এ তাহলে কোনটা হবে, এইটা। তাহলে কি হলো, চলো নামকরণ করি। এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, তাহলে 2 ব্রোমো প্রোপেন। তাহলে 2 ব্রোমো প্রোপেন কোথায় আছে, 3 নাম্বারটার মধ্যে আছে আর কি। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, MCQ এর জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি CQ এর জন্য ইম্পর্টেন্ট আর কি, বুঝছো? মাথায় থাকবে কথাগুলা? হ্যাঁ থাকবে। এর পরেরটার মধ্যে আমরা একটু আসি। CH3 CH2 CH2 Cl, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও আছে, তাহলে বি যৌগটা কী হবে আর কি। আচ্ছা ঠান্ডা মাথায় আবার একটু বুঝতে হবে, কিছু টেকনিক্স আছে এখানে। যদি তুমি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আছে, ঠিক আছে, তুমি যদি দেখো এটা আছে, তখন তুমি বুঝবা ওই বিক্রিয়াটার নাম হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। ওই বিক্রিয়ার নাম হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। তুমি যদি দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস আছে, তুমি বিক্রিয়াটার নাম বুঝবা, বিক্রিয়াটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আগে কি এইটা মাথায় ঢুকছে? হ্যাঁ, অপসারণ হয় কখন আর প্রতিস্থাপন কখন হয়, এই কথাটাকে একটু ভালো করে নোট নাও খাতার মধ্যে আর কি। নিয়ে নিছো। এখন তুমি কথার মধ্যে আসো, অপসারণ মানে কি, কিছু একটা বের হয়ে যাবে সেখান থেকে। তাহলে ধরলাম এটা তো একটা অ্যালকোহলিক অপসারণ বিক্রিয়া, এখান থেকে যাবে Cl, আর এইখান থেকে যাবে হচ্ছে একটা হাইড্রোজেন। তাহলে কি বাকি থাকলো, CH3, একটা হাইড্রোজেন বাকি গেলে তাহলে কি থাকে, CH, আর ওইখানে আছে কি তোমার CH2, কারণ Cl তো চলে গেছে, তাহলে ডাবল বন্ড হলো মাঝখানে। তাহলে নাম কি হলো, এনার নাম হচ্ছে একটা অ্যালকিন, তার নাম কি হবে, 3 কার্বন অ্যালকিনের প্রোপিন। তাহলে কোনটা হবে, এই যেটা, এটা হচ্ছে প্রোপিন। বুঝতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবার আসো মিথাইল কার্বিনল এর সংকেত কোনটা আর কি। আগে বুঝো কার্বিনলের সংকেত কোনটা। কার্বিনলের সংকেত হচ্ছে CH2OH, এটা হলো কার্বিনলের সংকেত, এটা হচ্ছে কার্বিনলের সংকেত।
মিথাইল কার্বিনলের কথাবার্তা বলছে, তাহলে এই CH3 এইটা হলো মিথাইলের সংকেত, আর কার্বিনলের সংকেত আমরা আগের থেকে জানি সেটা কোনটা, CH2OH, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে কি, মিথাইল কার্বিনল। তাহলে কার্বিনলের সাথে মিথাইল বসলে এভাবে বলতে হয় আর কি। তাহলে কোনটা হবে অপশনটা, খ নাম্বারটা হচ্ছে কার্বিনল। বুঝতে পারছো? ওকে, এবার আসো, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগের কথাবার্তা বলছে আর কি, বুঝে দেখো ঠান্ডা মাথায়। এইটা হচ্ছে আমাদের কাছে বেনজিন, এটা হচ্ছে ফিউরান, আমি নামগুলো লিখে দিই আর কি এখানে। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন, হ্যাঁ ন্যাপথালিন, এই তিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। বাট এইটা যেটা দেখতেছো এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ না। কেন না? কেন না এটা অ্যারোমেটিক যৌগ? কারণ এখানকার মধ্যে তুমি দেখো একান্তরিত দ্বিবন্ধন নাই, রেজোনেন্স ঘটে নাই, এই জন্য না আর কি, ঠিক আছে। ওকে, এবার আসো এই যৌগটার নাম কি আর কি, নামের কথা বলছে IUPAC কর্তৃক নাম। আবার আসতেছে, নামটা কিন্তু খুব জটিল না, নামটা একটু সহজ। হ্যাঁ, এখানকার মধ্যে তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো, এই যে OH আছে, তো এটা দিয়ে নামকরণটা করতে হবে। তাহলে OH আছে, OHটা সবার শেষে থাকা মানে কি, কি বুঝবো, এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল দিয়ে নামকরণটা হবে আর কি। OHটা যদি ওইখানকার মধ্যে প্রায়োরিটিতে সবার আগে থাকে তাহলে ওর জন্য অ্যালকোহল অল দিয়ে নামটা হবে। বাট যদি প্রায়োরিটি লিস্টে ও যদি সবার আগে না থাকে তখন ওটার নামের শেষে কিন্তু হাইড্রক্সি হয়, সেটা উদাহরণ পরে দেখাবো আর কি। আগে একটু আসি, তো অল নিলাম। এই 2 নম্বর কার্বনের মধ্যে CH3 আছে, CH3 যেটা CH3 আছে এটা কিন্তু মিথাইল গ্রুপ বলতেছে, এর নাম হচ্ছে কি গ্রুপ, মিথাইল গ্রুপ আর কি। এটা হচ্ছে অ্যালকিনও আছে, তার মানে হচ্ছে ইন বলেও একটা গ্রুপ আছে। তাহলে দেখো 2 নম্বর কার্বনে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মিথাইল আর একটা ইন, আর 1 নম্বর কার্বনে কি আছে, অল আছে আর কি। মোট কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা, তাই না, 1টা 2টা এই যে 3টা। তাহলে এবার বলো তুমি নামটা দেখে দেখে বলো তো কি হয়। অল আছে 1 নম্বর কার্বনে, 1 নম্বর কার্বনে অল আছে, 2 নম্বর কার্বনে মিথাইল আছে, 2 নম্বর কার্বনে প্রোপিন আছে, তাহলে আমি অ্যান্সার তো মনে হয় 1 নম্বরেই পেয়ে গেলাম। তবু আমি পরে এগুলো একটু ট্রাই করব, ঠিক আছে। অ্যালাইল অ্যালকোহল না কথাটা, তারপর বলছে মিথাইল ভিনাইল, কথাও সত্যি না। তারপর কি বলছে 2 মিথাইল 1 প্রোপিন 3 অল, এটাও না আর কি। সো ক্লিয়ার হয়ে গেলাম তো না, আমরা কোন জিনিসগুলোকে কী বলে কী করতে হয় এটা জানলেই নামকরণটা সুন্দরভাবে পাওয়া যাবে আর কি। হ্যাঁ, ওকে, এবার আসো এখানকার মধ্যে এইটার IUPAC কর্তৃক নাম কি আর কি। হ্যাঁ, একটু এই জিনিসটাও একটু জরুরি ব্যাপার কিন্তু একটু খেয়াল করে দেখো, এখানে 2টা পার্ট আছে, একটা পার্ট আছে হচ্ছে এইটা, হ্যাঁ একটা পার্ট হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে একটা পার্ট, আরেকটা পার্ট এখান থেকে আসে, আরেকটা পার্ট হচ্ছে এখান থেকে আসে, সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আরেকটা পার্ট, এই পার্টটা হচ্ছে আরেকটা পার্ট, হ্যাঁ এই পার্টটা হচ্ছে আরেকটা পার্ট, হ্যাঁ এই পার্টটা হচ্ছে আরেকটা পার্ট। এখন কথা যদি বলি, এই পার্টটা আসছে কোনো একটা অ্যাসিড থেকে আসছে, এই পার্টটা আসছে কোনো একটা অ্যাসিড থেকে, এই পার্টটা আসছে কোনো একটা অ্যালকোহল থেকে আসছে, কোনো একটা অ্যালকোহল থেকে আসছে, দুইটা মিলে একটা এস্টার তৈরি করছে, এটা কিন্তু একটা এস্টার, ঠিক আছে। ওকে, এবার আসো এই অ্যাসিডটা কি 3 কার্বন অ্যাসিড না, 3 কার্বন অ্যাসিডের নাম কি, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে এটার নাম তাহলে কি হবে, এটার যেহেতু অ্যাসিড আর নাই এটার নাম হচ্ছে প্রোপানয়েড, এটার নাম হবে তাহলে কি প্রোপানয়েড। এটা 2 কার্বনের থেকে, প্রোপানয়েড কোথা থেকে নিবে, এইটা এই 3টা মিলেই বলছে প্রোপানয়েড, বুঝছো। প্রোপানয়েড কেন হয়, প্রোপানোয়িক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে CH3 CH2 COOH হইতো না, সেখানে একটা হাইড্রোজেন বাদ দিলে CH3 CH2 COO দুইটা থাকতেছে এখানে, তখন সেটার নাম বলতেছে আসলে কি, প্রোপানয়েড। বাকি থাকলো কি, এই যে CH2 CH3 নাম কি এটার, ইথাইল বলে না, এটার নাম হচ্ছে ইথাইল, এটার নাম হচ্ছে ইথাইল। CH3 এই যে এইটুকুর নাম CH3 CH2 নাম হচ্ছে ইথাইল, তার নাম কি হবে ইথাইল প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড আছে এটা। হ্যাঁ, এই যে ইথাইল প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড, ব্যাপারটা বুঝতে পারছি। ওকে, গেল। এবার তাহলে যাই পরের দিকে যাই, এনিলিনে সিগমা বন্ধন কয়টা, সিগমা মানে কি আমরা মনে আছে, এটা একক বন্ধন থাকলে সেটা সিগমা বলে আর কি, একক বন্ধন থাকলে সেটারে সিগমা বলে, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই বলে, ত্রিবন্ধন থাকলে একটা সিগমা দুইটা পাই বলে আর কি। আমরা তো সবাই এটা জানি এটা, হ্যাঁ আমরা সবাই এটা জানি, সমস্যা নেই। তো এবার আসলে এনিলিনের সিগমা বন্ধন কয়টা, এনিলিনের সংকেতটা কি ভাইয়া, এটাকে তো দেখানো উচিত তাই না। আচ্ছা দেখো, এনিলিনের সাথে মানে আগে বেনজিন আছে, আমি একটু ভেঙেই না হয় লিখলাম তাহলে সুবিধা হবে আর কি। আগে তুমি একটা বেনজিন দিয়ে নাও, বেনজিনের মধ্যে কি আছে, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে আর কি, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে, ডাবল বন্ড আছে একটা পরপর। আর এইখানে এনিলিন হইতে গেলে এখানে NH2টা বসবে, NH2 বসবে। সো এটা হচ্ছে এনিলিনের সংকেত,
এবার কাজ হচ্ছে আমাদের কাছে কি সেই সিগমাগুলারে হিসাব নিকাশ করে নিয়ে আসা। দেখেন এবার এই যে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, ছয়টা সিগমা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14। ঠিক আছে, কটা সিগমা তাহলে হলো? তাহলে পাইলাম হচ্ছে সিগমা পাইছি হচ্ছে 14টা। ঠিক আছে, চাইছে তো আমাদের কাছে কি সিগমা বন্ধনের সংখ্যা চাইছে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? 4 নাম্বারটা হবে আমাদের কাছে অ্যান্সার। বুঝতে পারছো? সো সংকেত আট করে তারপর সিগমা বের করতে হবে আর কি। একটু বলে রাখি, এই বন্ধনের সংখ্যা হিসাব নিকাশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি আগেই বলে রাখতেছি, ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন, তারপর তুমি যেখানে এমসিকিউ পরীক্ষা দাও না কেন এরকম প্রশ্ন কিন্তু হইতে পারে আর কি। হ্যাঁ, ওকে, পরের প্রশ্ন দিকে যাই। নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য, একই সমগোত্রীয় মানে কি? হ্যাঁ, সমগোত্রীয় মানে হচ্ছে এটা, ধরো CnH2n+2 এটা দিচ্ছি, তাহলে তুমি কি বুঝতেছো? এরা হচ্ছে অ্যালকেন গোত্রের মানুষজন। ঠিক আছে, CnH2n এরকম দিছি, তার মানে তুমি এটা বুঝতেছো কি ও আসলে অ্যালকিন ফ্যামিলির মানুষজন, তাই তো? এখন আমাদেরকে বের করতে হবে কারা হচ্ছে একই গোত্রের মানুষজন আছে আর কি। দেখো, এটা তোমরা সবাই জানো, আমি জানি, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে এটাও একটা অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেন। তাহলে সবাই কি তাহলে বলো তো? সবাই হচ্ছে একই গোত্রের মানুষ। ঠিক আছে, এই যে এক 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 এরকম গেছে। এই যে ইথিন আছে, প্রোপিন আছে, বিউটেন আছে, এক গোত্রের না। ইথেন আছে, মিথেন আছে, প্রোপিন আছে, এক গোত্রের না। 1 হেক্সিন, 2 হেক্সিন, 3 হেক্সিন, না, সবাই একটা সংকেতেরই একটা অংশ, নট একই গোত্র। গোত্রের ক্ষেত্রে কী হয়, একটা সদস্যের পর আরেকটা সদস্য আসে একটা আর কি, তাই না? কার্বন সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ওকে, এবার আসেন, এটার নামের কথা বলছে। এবার তুমি চিন্তা করে দেখো, এবার তুমি পারবা। আমাদের কাছে গ্রুপ আছে হলো এইটা একটা, গ্রুপের কাছে হচ্ছে এইটা একটা, গ্রুপ আছে হলো এইটা একটা। তাহলে আমরা ধরলাম CHO, আমরা আসলাম OH, CH3 গ্রুপ ধরার কিছু নেই, বাট রাখলাম CH3 আর কি। প্রায়োরিটি লিস্টে কোনটা আগে? এইটা হচ্ছে প্রায়োরিটি লিস্টে আগে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। তারপর এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে প্রায়োরিটি লিস্টে এটা আগে থাকলে এর নামের উপর ভিত্তি করে নামটা হবে, অ্যাল কথাটা নামের শেষে থাকবে এবার। আচ্ছা, আর ওই যেটা যেহেতু প্রায়োরিটি লিস্টে নাই, আমরা আগের কথাটা বলে আসছিলাম, প্রায়োরিটি লিস্টে ও যেহেতু নাই, পরে আছে, তখন এই ওয়ের নামটা কি হবে? এই ভদ্রলোকের নাম হবে হচ্ছে হাইড্রক্সি হবে আর কি। কী হবে এটার নাম? হাইড্রক্সি হবে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে হাইড্রক্সি আর এল দুইটা কথা কিন্তু সুন্দরভাবে ডান গেল। তাহলে কয় নাম্বার কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে আছে হাইড্রক্সি আছে, 3 নাম্বার কার্বনে হাইড্রক্সি আছে, 1 নাম্বার কার্বনে এল আছে। আমি যদি ভুল না করে থাকি এটা দিয়ে সুন্দরভাবে দাগানো পসিবল। 3 নাম্বার কার্বনে হাইড্রক্সি আছে, 3 নাম্বার কার্বনে হাইড্রক্সি আছে, বিউটানেল আছে, প্রোপানেল আছে। সো আমরা কিন্তু 1 নাম্বারটাই কিন্তু অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। দেখছো, যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে অ্যান্সারগুলো বের করা জটিল কাজ না, তাই না? খুব সহজে কিন্তু বের করে ফেলা যায়, তাই না? এই যে বিউটানেল, তাহলে 2 মিথাইল 3 হাইড্রক্সি আর কি। বুঝছো কথাটা? হ্যাঁ, তো এই জন্য বলছিলাম অপশন টেস্ট করবা বুঝে বুঝে। অর্গানিকের এমসিকিউতে নামকরণ যদি হয়, আমার কাছে বরাবরই মনে হয়, কেন জানি না, কিছু বেসিক নলেজ থাকলে আমরা একটু অপশন দেখে দেখে দাগাইতে পারি আর কি। নামকরণটা পুরো রুলস না জানলেও হয় আর কি। ঠিক আছে, ওকে, এরপরের দিকে যাই। 2 অ্যালকোহলের 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? আচ্ছা, আগে একটু বলে রাখি, অ্যালকোহল মানে তো OH থাকবে, তাই তো? যে কার্বনের সাথে OH থাকবে, এটা তো, তাহলে কার্বনের সাথে OH থাকবে, এটাই হচ্ছে আমাদের কাছে অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকোহল। যদি ওই কার্বনের মধ্যে 2টা হাইড্রোজেন থাকে, তাহলে একটা আর থাকতে পারে আর কি এখানে, তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি। যদি ওই কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন থাকে, তার মানে 2টা আর থাকতে পারে, তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি। যদি ওই কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন না থাকে, 3টা আর থাকতে পারে, তার নাম হচ্ছে 3 ডিগ্রি। এবার বলছে কি 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? তাহলে কোনটা হবে 2 ডিগ্রিটার জন্য? আমরা এদিক থেকে দেখে আসলাম মনে হয় এইটা, তাহলে এখান থেকে তাহলে কোনটা অ্যান্সার হবে? এই যে এটা আর কি। হ্যাঁ ভাই, যদি কোনো একটা ভুল করে যাই, মুখে হয়তো ঠিক বলতেছি, যে দেখানোর সময় ভুল করে যাই একটু বলে দিব কিন্তু এটা। হ্যাঁ, ওকে, গেল। পরের দিকে একটু আসো। CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধনের সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা, ধরো এটা ভাইয়া জানে না, এবার তোমরা হচ্ছে যে নিজেরা একটু অ্যান্সার করো আর কি। হ্যাঁ ভাই, কিন্তু এটা তোমাদের বলে দিয়েই আসলো। CH3 মানে হচ্ছে এইটা, CH3 মানে হচ্ছে এইটা, CN মানে হচ্ছে CH3CN মানে হচ্ছে এইটা। এবার তুমি এখান থেকে বলো। হ্যাঁ, অপশন টেস্ট করবো আমরা। তাহলে 2টা পাই আছে, এই যে একটা পাই, এই যে একটা পাই, নিচে একটা পাই, 2টা পাই। তাহলে 2টা পাই আছে একটা অপশনে, আর একটা অপশনে 2টা পাই আছে আর কি। তার মানে আমাদের কাছে এই 2টা অপশন ক্যান্সেল আউট, এই 2টা আগে দাগাতে পারবো না আর কি, দাগাতে হবেও না।
এবার তুমি আসো যে এইগুলো তুমি কেন দেখাচ্ছ, এই যে এখানে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, তাহলে কত হলো? তাহলে 5:2, তাহলে আমাদের কাছে 1 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। সো আমি না যখন পরীক্ষায় যখন দাগাই তো তখন আমার এই অপশন ক্যান্সেল আউট ব্যাপারটা সবার আগে মাথায় আসে আর কি। এটা একটা টেকনিক, এই টেকনিকটাকে সুন্দরভাবে মাথায় রাখবে আর কি, তাহলে তোমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, পরের দিকে যাই। অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত কোনটা আর কি? আচ্ছা, আগে একটু বলে দেখি নামগুলো। এই যে এইটা হলো অ্যামিনের কার্যকরী মূলক, এটা হচ্ছে অ্যামিন এর কার্যকরী মূলক। এটা হচ্ছে নাইট্রো গ্রুপ, আর এটা হচ্ছে এলডিহাইড, এটা হচ্ছে আমাদের কাছে আছে এলডিহাইড, আর এইটা হচ্ছে আমাদের কাছে অ্যামাইড, এটা হচ্ছে আমাদের কাছে অ্যামাইড কার্যকরী গ্রুপ। তাহলে কোনটা হবে? 4 নাম্বারটা হবে অপশন, 4 নাম্বারটা হবে অপশন। প্রবলেম আছে কারো? নেই। পরের দিকে যাই। প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? প্রোপানন মানে হচ্ছে এই যে কিটোন, তাই না? এই যে হচ্ছে কিটোন যদি হয় তাহলে ও এরকম গতিশীল সাম্যাবস্থা দেখাইলে তাহলে কি হইলো? ওটার নাম হচ্ছে কিটোন বা কিটো, আর এটা হচ্ছে ইনল দেখায় আর কি। তাহলে নাম কি হবে? কিটো ইনল সাম্যাবস্থা আর কি দেখাবে। কি দেখাবে? কিটো ইনল সাম্যাবস্থা দেখাবে। তাহলে কিটোন সাম্যাবস্থা দেখালে এর নাম কি বলা হয়? আচ্ছা, টটোমারিজম দেখায় বা টটোমার বা টটোমারিতা দেখায় আর কি। কি বলে? টটোমারিজম বা টটোমার দেখায়, বুঝছো? আচ্ছা, এরপরের দিকে যদি যাই, CH3 CH এই যৌগটা কোন ধরনের সমৃদ্ধ প্রদর্শন করবে আর কি? আচ্ছা, এইটা আলোক দেখাবে না, কারণ আলোক দেখানোর জন্য কি লাগে? আমাদের কাইরাল কার্বন লাগে আর কি। বাট এই যৌগটা কি দেখাচ্ছে? আমরা বলছিলাম মনে হয় ডাবল বন্ড থাকলে, আমরা একটা কথা বলছিলাম, হ্যাঁ। আচ্ছা, এই কথাগুলো সম্পর্কে তুমি যদি ভালো একটা আইডিয়াও নিতে চাও, অলরেডি ভাইয়ার কিন্তু একটা প্লেলিস্ট করা আছে অর্গানিকের উপরে, ফুল সিলেবাসের উপরে। তুমি চাইলে সেটা দেখলে তোমার আইডিয়াগুলো আরও অনেক ক্লিয়ার হবে অ্যান্ড শার্প হবে আর কি, বুঝছো? হ্যাঁ, সো একটু ভালোভাবে এটা পড়ে রাখতে পারো। এইটাকে আমরা এইভাবে লিখে রাখলাম আপাতত। লিখে রাখলে কি হইলো যে এই পাশে একটা গ্রুপ আছে, এই পাশে একটা গ্রুপ আছে, সেম পাশে গ্রুপ থাকলে সেটাকে সিস বলে, বিপরীত পাশে থাকলে সেটাকে কি বলতো? ট্রান্সপোজ। তাহলে এটা কি সমতা দিচ্ছে? সিস্টেন্স মানে হচ্ছে জ্যামিতিক সমতা দেয়। তাহলে ডাবল বন্ড অথবা একটা চাকরিক যৌগ থাকলে, চাকরিক টাইপের একটা যৌগ থাকলে তুমি সেটাকে কি বলবা? আর সেটার মধ্যে যদি এরকম ভিন্ন ভিন্ন গ্রুপগুলো যদি যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে হচ্ছে জ্যামিতিক সমতা বলবে আর কি। ভাইয়া বুঝিনি, এই ভিন্ন ভিন্ন গ্রুপ মানে কি? এইখানে যে গ্রুপটা থাকবে আর এইখানে যে গ্রুপটা থাকবে, এই দুইটা ভিন্ন হইতে হবে আর কি, দেন তুমি এটাকে জ্যামিতিক সমতার আওতায় নিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়? সক্রিয় হওয়ার জন্য কী থাকা দরকার? একটা জিনিসই আমাদের কাছে চেকিং পয়েন্টে থাকতেছে, তার নাম হচ্ছে কাইরাল কার্বন। কেউ আবার ভাইরাল কার্বন বলল না, ঠিক আছে? হ্যাঁ, কাইরাল কার্বন আর কি। এটা কাইরাল কার্বন মানে কি? যে কার্বনের সাথে 4টা ভিন্ন একযোজী গ্রুপ যুক্ত থাকবে। মানে এইখানে যে 4টা থাকবে A B C D, এই চারজনই তোমার কাছে কি হবে? এই 4জনই তোমার কাছে আলাদা আলাদা হবে আর কি, এটা। তো চলুন তো একটু দেখি একটু পারি কিনা আমরা। প্রোপানল, এটা সংকেত কি? প্রোপানল 2, তাই না? আমরা এইখানে একটা কার্বন দিলাম, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে OH দিছি, তারপর হচ্ছে 2 নম্বর কার্বনে আমরা একটা মিথাইল দিছি, তারপর এখানে একটা হাইড্রোজেন দিছি আর কি। এটা হলো আমাদের প্রোপানল 2। বাট দ্য থিং ইজ, এইখানেও মিথাইল, তার এটা হবে না ভাইয়া, কারণ হচ্ছে 4টা ভিন্ন গ্রুপ না। প্রোপানল 2 এর কথা বলতেছে, শুধুমাত্র প্রোপানল 2। তাহলে CH3 OH, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানের মধ্যে আমরা তো মানে ভুল লিখছি, এখানে 2 মিথাইল প্রোপানল 2 বলছে না, তাহলে এখানেও কি হবে? এখানেও একটা CH3 আসবে, তাহলে কি হলো 1 2 3, 3টা, আর 2 মিথাইলের 2 নম্বর কারণে মিথাইলও আছে আর কি। তবু এটা হবে না, কারণ 3টা তো এখানে ডিফারেন্ট আছে। প্রোপানল 2 মানে কোনটা হলো? এবার আমরা দেখি, এইটা হলো প্রোপানল 2। এটাও হবে না, কারণ 2টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাও আসলে হবে না, বুঝছো? এবার দেখি বিউটানল 1 কোনটা? CH3 CH2 C, তারপরে হইল CH2, তারপর হলো কি C এর সাথে একটা OH, এখানে দিলাম হচ্ছে একটা H, এখানে দিলাম হচ্ছে H, তাহলে হচ্ছে নাম কি হলো? বিউটানল 1, ঠিক আছে?
তাহলে দেখতেছি এই পাশে একটা বড় গ্রুপ একাই, এইটা একটা গ্রুপ, বাট এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, তার মানে দুইটা সেম গ্রুপ, তাহলে এটাও হবে না। বাকি থাকলো 4 নাম্বারটা। তাহলে দেখি 4 নাম্বারটা যদি বাকি থাকে পারি কিনা আমরা, এটা পাই। এখানে একটা OH দিলাম, এখানে একটা H দিলাম, এখানে একটা CH3 দিলাম, CH2 CH3, তাহলে এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, চারটাই কেমন ভিন্ন ভিন্ন। চারটায় ভিন্ন ভিন্ন হলে সেটাকে কি বলা হয়? কাইরাল কার্বন বলা হয়। আর কাইরাল কার্বন থাকলে আলোক সক্রিয় হইতে পারে। বুঝতে পারছো? সো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এডমিশন একাডেমিক সবার জন্য আর কি। সো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এবার আসো, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেনের আলোক সক্রিয়তা প্রদর্শন করে? আচ্ছা, এটা ভালো একটা প্রশ্ন, এডমিশনে অলরেডি আসছিল প্রশ্নটা। সো এই প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। একটু দেখেন, ঠান্ডা মাথায় এই জিনিসটা একটু দেখেন। সেটাতে কি হয়, কার্বন একটা থাকবে, নিলাম, তার সাথে একটা হাইড্রোজেন এক পাশে দিলাম সেফ জোনের জন্য আর কি, যেহেতু আমরা হাইড্রোকার্বন নিয়ে কথাবার্তা বলতেছি। এই পাশে একটা কার্বন দিব, ধরলাম কার্বন 1, এই পাশে একটা কার্বন দিব কার্বন 2, এই পাশে একটা কার্বন দিব কার্বন 3। বুঝি নেই? আচ্ছা, তাহলে ঠান্ডা মাথায় বুঝাই নেই না, এইটা একটা কার্বন হইল, এইখানে এমন একটা কার্বন দিব যে পাশে একটা মাত্র কার্বন আছে, এই পাশে একটা কার্বন দিব যেখানে দুইটা কার্বন আছে। কারণ তো ভাইয়া দেখেন, আমাদেরকে তো 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ বানাইতে হবে। তাহলে এইটা একটা 1 কার্বনের একটা গ্রুপ, 2 কার্বনের একটা গ্রুপ, 3 কার্বনের একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে 3টা কি ভিন্ন ভিন্ন হয়েছে না? এটাই তো সর্বনিম্ন, আর তো কোনো উপায় নেই, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখি সবগুলো মিলায় কত কার্বনের একটা অ্যালকান হয়েছে আর কি। তাহলে ঠান্ডা মাথায় দেখেন একটু, এটা হচ্ছে একটা কার্বন, 2টা কার্বন, এখানে 2টা আছে, তার মানে 2 2 4 হইল, 4, আর এখানে 3টা, ঝামেলা বাজাবো না। এই যে একটা কার্বন, 2টা কার্বন, এখানে 3, এখানেই আবার 4, এখানে আছে 5, 3টা আছে, তাহলে হলো 5 6 7। তাহলে সর্বনিম্ন কয়টা কার্বনের একটা অ্যালকেন লাগে? 7টা। কটা লাগে? 7টা। তো 7টা হইলে আমরা একটা এরকম আলোক সমাণু বানাইতে পারবো, আমরা একটা আলোক সমাণু বানাইতে পারবো আর কি। বুঝতে পারছো? ওকে। গ্লুকোজ অণুতে কয়টা কাইরাল কার্বন বিদ্যমান? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অলরেডি এডমিশন টেস্টে এই প্রশ্নগুলো আসা প্রশ্ন কিন্তু আর কি। হ্যাঁ, আমি তো যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে গেলে দেখছি, অ্যান্ড আমার এডমিশন ব্যাচে এই জিনিসগুলো নিয়ে খুব ডিটেলসে কথাবার্তাগুলো হয়েছে আর কি, খুবই ডিটেলসে কথাবার্তাগুলো হয়েছে। তো গত 25 ব্যাচে যারা আছে তাদের সাথে আর কি এরকম, ইনশাল্লাহ তোমাদের সাথেও হবে। সো তোমাদের সাথেও ইনশাল্লাহ 26 ব্যাচ যারা আসো, 27 ব্যাচ যারা আসো, তোমাদের সাথেও হবে ইনশাল্লাহ। কেমিস্ট্রিতে যতটুকু সাপোর্ট দরকার অক্সিগেমের পক্ষ থেকে ভাইয়া ফুল সাপোর্টটা দিব। সো তোমাদের যদি কখনো মনে হয় যে অক্সিগেমের কোর্সগুলো আসলে কোথায় আছে অ্যান্ড তোমার ওই সাপোর্টটা তোমার একটা অ্যাভেল করা দরকার, তো oxygem.net-এ তুমি যাও, .net, ঠিক আছে? এটা তুমি ছোটো হাতের এন কিন্তু এটা তুমি কোথায় পাবা? গুগলে গেলেই হবে আর কি, oxygem.net, ঠিক আছে? গুগলে গেলে সার্চ করলে তুমি তোমার ব্যাচের জন্য কোর্সটা পেয়ে যাবে আর কি এরকম। ওকে, যাই হোক, গ্লুকোজের ক্ষেত্রে যদি যাই আমরা, গ্লুকোজের সংকেত কি? CHO সি সি সি, 1 2 3 4, তারপর যে 5, তারপর হলো 6। তাহলে এই শেষেরটার মধ্যে কি আছে? CH2OH আছে। এটা এখানে কি আছে? OH, এখানে আছে H, এখানে আছে OH, এখানে আছে OH, এখানে আছে H, এখানে আছে হচ্ছে OH, এখানে আছে হচ্ছে H, এখানে হচ্ছে H আছে আর কি এটা। এখন এই কার্বনে দেখো 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, একটা কাইরাল কার্বন, 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, 2টা কাইরাল কার্বন, 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, 3টা কাইরাল কার্বন, 4টা কাইরাল কার্বন আর কি। তাহলে এই 4টাই হচ্ছে এখানকার জন্য কাইরাল কার্বন আর কি, ঠিক আছে? তাহলে কাইরাল কার্বন তাহলে কটা হলো? 4টা। তাহলে 4টা কাইরাল কার্বন আছে হচ্ছে গ্লুকোজের মধ্যে। এটা বুঝতে পারছি তোমাকে? ওকে ওকে। এইবার আসো পরের দিকে আমরা একটু আগে, কি বলছে? C6H4CH3Cl সংকেতযুক্ত কয়টি সমাণু পাওয়া সম্ভব আর কি। তো এইটা আসলে বেনজিনের কথাই বলছে। C6H4 মানে হচ্ছে এটা বেনজিনের কথাবার্তাই বলছে। এখানে আছে ধরো CH3, এখানে আছে Cl, এটা দিয়ে কয়টা সমাণু সম্ভব, মানে সেম জিনিসটা ঠিক রেখে কয়বার লেখা সম্ভব আর কি। এটা আমরা একটা লিখছি। এবার ধরো আমি আরেকটা কথা যদি বলি, ধরো এখানে CH3 দিলাম, এইখানে Clটা দিলাম, এইটা একটা লেখা গেল আর কি। মানে একটা হচ্ছে এই পজিশনে একবার, এই পজিশনে একবার, বোঝাই বলছে আর কি। আবার কি করা যেতে পারে, আবার CH3টাকে এইখানে রেখে আমি এইখানে Cl বসাইতে পারি, এইটা একটা আর কি। তাহলে 3টা লেখা ফেলা গেল। আবার আমি কি করতে পারি, আমি যদি CH3টাকে এখানে রেখে আমি যদি এইখানে বসাই দিই তাহলে হবে। এটা তো সেম জিনিসই আর কি, তাহলে এটা হবে না। তাহলে ভাই এইটা হবে না। তাহলে ভাইয়া এইটা যদি না হয়, মানে এইটা মনে হবে Cl দিলে মনে হবে না, এখানে তো CH3-এর পাশেই CH3-এর পাশেই Cl, তাও হবে না। তাহলে CH3Cl বেঞ্জিনের সাথে বসায় ইন টোটালি আমরা 3টা সংকেত লিখতে পারি, তাহলে কয়টা সমাণু পাওয়া গেল? তাহলে হচ্ছে কয়টা সমাণু পাওয়া গেল? সমাণু পাওয়া গেল হচ্ছে আমাদের কাছে কয়টা? 3টা,
কয়টা পাওয়া গেল? তিনটা সমাণু এখান থেকে সুন্দরভাবে পাওয়া গেছে আর কি। কয়টা পাওয়া গেছে? 3টা। এবার যাই হচ্ছে পরের ধাপে, ক্লোরালের সংকেত নিচের কোনটি? এটাও একটা সুন্দর প্রশ্ন। কি প্রশ্ন? সুন্দর প্রশ্ন। ক্লোরালের সংকেত, হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হয় সংকেতটা আর কি। ক্লোরালের সংকেত বলছে CCl3CHO, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। তাহলে এবার যদি আসি, তাহলে কোনটা হলো? CH3Cl এর এটা সংকেত। আমি একটু বলে দিব যে কোনটা ক্ষেত্রে কি। এটার নাম হচ্ছে ট্রাইক্লোরোনাইট্রোমিথেন, এটার নাম হচ্ছে টিআর গ্যাস। COCl2 ফসজিন গ্যাস, এই দুটোর নামগুলো ভালো করে মনে রাখবা। একটা হচ্ছে টিআর গ্যাস বা কাঁদুনে গ্যাস, একটা হচ্ছে ফসজিন গ্যাস, বিষাক্ত গ্যাস কিন্তু এটা একটা। এই দুটা ভালো করে নোট নিয়ে রাখো, এখন নোটটা নাও, হ্যাঁ নোটটা নাও। এবার যদি যাই, কার্বন আয়নের সংকেত কোনটা আর কি? কার্বন আয়ন, এটাতে এরকম করে দিই। কার্বন আয়নের সংকেত কোনটা? কার্বনের উপরে যদি পজিটিভ হয় এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটার নাম হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বন যদি নেগেটিভ হয় তার নাম কি বলা হয়? তার নাম হচ্ছে কার্বানায়ন, ঠিক আছে। আর কার্বনে যদি এরকম যদি হয়, এটা পজিটিভ না নেগেটিভ না একটা হাত আছে, এটা হচ্ছে তোমার কাছে একটা অ্যালকাইল গ্রুপ টাইপের একটা হয়, অ্যালকাইল গ্রুপ টাইপের একটা হয়। আচ্ছা, তো এখন তুমি যদি একটু আসো, যে এই জায়গায় পজিটিভ থাকলে কার্বোক্যাটায়ন, নেগেটিভ থাকলে কার্বানায়ন। এই যে ভাইয়া টেকনিক্যালি এইখানে একটা নেগেটিভ চার্জ দিয়ে দিচ্ছে আর কি, বুঝছো? হ্যাঁ, ওটা টাইপের মধ্যে মিস্টেক হয়ে গেছে এরকম, বাট এই জায়গায় কিন্তু এটা নর্মালি একটা হাত বুঝাইছে আর কি। যদি এটা নেগেটিভ হতো তো এটাও কার্বানায়ন বলতে পারতাম আর কি, এরকম একটা অবস্থা। বুঝছো ঘটনাটা? ওকে। নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রন ফাইল মানে হচ্ছে কি, যারা ইলেকট্রন লাভার যারা আছে বা ইলেকট্রন লাভিং গ্রুপ, যারা ইলেকট্রনের পিছনে দৌড়ায়, ঠিক আছে, তাদেরকে বলছে ইলেকট্রোফাইল বলতেছে। ফাইল মানে হচ্ছে আকর্ষণ টাইপের কিছু একটা আর কি, হ্যাঁ, ইলেকট্রন আকর্ষী বিকারক এভাবে বল। তো ইলেকট্রন আকর্ষী বিকারক কারা হবে আর কি? 2 ধরনের জিনিসপত্র হতে পারে। 1, পজিটিভ চার্জ থাকলেই ইলেকট্রোফাইল। 2, যাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তাদের মধ্যে হচ্ছে ইলেকট্রোফাইল বলবো আর কি এটা। তাহলে এখানে পজিটিভ চার্জে কিচ্ছু দেখতেছি না, তাহলে কিন্তু কি আছে এইখানে দেখেন, এটা হচ্ছে অষ্টক অপূর্ণ আর কি, ঠিক আছে। অষ্টক অপূর্ণ আছে না এই জায়গাটায়? অষ্টক অপূর্ণ আছে যে, হ্যাঁ, AlCl3 মানে 3 দুগুণে 6টা ইলেকট্রন, বাট উই উইল রিকোয়ার 8 ইলেকট্রন, হ্যাঁ, বাট এখানে আছে কয়টা? 6টা। তাহলে কি হবে? এটা অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ইলেকট্রোফাইল। ক্লিয়ার? এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিচের কোনটা? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, কলেজের পরীক্ষা, পাবলিক পরীক্ষা, যে পরীক্ষায় যাও না কেন, এখান থেকে ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আর কি। আসেন এবার পরের ধাপে আমরা একটু আগে। হাকেল নীতি অনুসারে অ্যানথ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টা? অ্যানথ্রাসিনের সংকেত কি তাহলে না বুঝতে পারবো আগে, তাই না? অ্যানথ্রাসিনের সংকেত হচ্ছে এর পরপর 3টা বেনজিন আছে আর কি, এরকম পরপর 3টা বেনজিন আছে। তার মানে হাকেল নীতি মানে কি? 4n+2। তাহলে এখন দেখো এন এর সংখ্যা কত? 3টা রিং আছে, তাহলে 4 × 3 + 2, তাহলে কি হবে? 3 4 হলো 12, তার সাথে 2 যোগ করলে কত হয়? ক্যালকুলেটরটা বের করো, ঠিক আছে। ক্যালকুলেটরটা বের করে দেখো কত হইলো। সুন্দর একটা 14 আসতেছে আর কি, ঠিক আছে। কত আসতেছে? 14। তাহলে এটা ভাই বুঝে গেলাম ভাইয়া। পরে দেখে নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে মেটা নির্দেশক? কোন মূলকটি বেনজিন বলে মেটা নির্দেশক? বেনজিন বলে 2 ধরনের নির্দেশক আছে, একটা হলো অর্থপ্যারা নির্দেশক, একটা হলো মেটা নির্দেশক আর কি, বুঝছো? তোমাকে একটু লিখে দেবো এটা। একটা হলো কি বললাম, বেনজিন বলয়ে কি হয়? একটা অর্থ প্যারা নির্দেশক, এটা একটা হয়। আর একটা কি বললাম হয়? মেটা নির্দেশক একটা হয় আর কি। একটা হলো অর্থ প্যারা, একটা হলো মেটা। অর্থ প্যারা, একটা হচ্ছে মেটা। মেটা মানে কিন্তু ফেসবুকের মেটা না, বুঝছো? ওকে, অর্থপ্যারা কোনগুলা? NH2 অর্থপ্যারা, CH3 অর্থপ্যারা, OH অর্থপ্যারা, OCH3 অর্থপ্যারা, এগুলো অর্থপ্যারা। আর মেটা কোনগুলা? CHO, COOH, C≡N, ঠিক আছে, NO2, SO3H, এগুলো হচ্ছে মেটা। সো মেটারটাও বুঝলাম, অর্থটাও বুঝলাম। এই জিনিসগুলো তোমার মুখস্থ থাকতে হবে, বুঝে বুঝে আগাইতেও হবে আর কি, ঠিক আছে। বাট এগুলো অর্থপ্যারা নির্দেশক কেন, কীরকম না, এই জিনিসগুলো বোঝাটাও জরুরি আছে। এগুলো পরীক্ষায় খ নাম্বারেও আসতে পারে। ফর দ্যাট পারপাস আমি তোমার বলবো কি করবা, তুমি সুন্দরভাবে আমার ওই প্লেলিস্টটা পড়ে নিতে পারলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি, এরকম, বুঝছো? একটু আসেন তাহলে অর্থপ্যারা নির্দেশক কোনটা আছে? অর্থপ্যারা নির্দেশক হলো, সরি প্রশ্ন কি ছিল? মেটা নির্দেশক ছিল, দেখছো? মেটা নির্দেশক ছিল, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে এটা হবে হচ্ছে মেটা নির্দেশক মানে হচ্ছে খ নাম্বারটা, তাই না? এই যেটা খ নাম্বারটা পেয়ে গেছে আর কি আমরা। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার।
পরের দিকে আগে, নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ? আচ্ছা এখানে একটু বলে রাখি, আসো অর্থপ্যারা নির্দেশক যেটা এটা বেনজিন বলয় ইলেকট্রন দেয়, তাহলে এটা বলে রাখতে পারি এরা হচ্ছে বেনজিন বলয় এরা হচ্ছে সক্রিয়কারী গ্রুপ, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। হ্যাঁ, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। আর এরা কি মেটা নির্দেশক, মানে এরা হচ্ছে নিষ্ক্রিয়কারী গ্রুপ। আমার মনে হয় একবারেই দুইটা জিনিস হয়ে গেল, নিষ্ক্রিয়কারী গ্রুপ। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপের কথা বলছে, তার মানে ইন এ সেন্স আমি কার কথা চিন্তা করতেছি? আমি আসলে অর্থপ্যারার কথা চিন্তা করতেছি। আমি হচ্ছে অর্থপ্যারার কথা চিন্তা করতেছি। অর্থপ্যারা কোনটা কোনটা আছে সুন্দর করে এটা ভাই লিখে দিয়েছিল একটু আগে, OCH3 যেটা, এটা বুঝছো? হ্যাঁ, ওকে ঠিক আছে। এবার যে বেনজিন বলয়ে NO2 মূলক থাকলে কোন কার্বনে বেনজিন ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে আর কি। আচ্ছা আগে বলো এটা কি নির্দেশক? এটা ছিল হচ্ছে মেটা নির্দেশক। এখন তোমার কথা হলো ভাইয়া আপনি মেটা তো শিখাইলেনই না, তাহলে কেমন হলো? একটু আসো, বেনজিন বলয়ে এইখানে যদি একটা গ্রুপ যুক্ত থাকে, ধরলাম তার নাম হচ্ছে NO2। আচ্ছা আগে NO2 না দিই না, আগে হচ্ছে আমরা একটু বুঝে আসি, তারপরে আমরা সুবিধা হয়। এখানে যদি একটা গ্রুপ যুক্ত থাকে তাহলে আগে একটু দেখো, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তার মধ্য থেকে 2 নাম্বার এবং 6 নাম্বারটাকে বলা হয় হচ্ছে অর্থ পজিশন, ঠিক আছে। তারপরে 4 নাম্বারটাকে বলা হয় হচ্ছে প্যারা পজিশন। তারপরে হচ্ছে 3 নাম্বার আর 5 নাম্বারকে বলা হয় হচ্ছে মেটা পজিশন আর কি। এবার তুমি আমারে বলো তো বুঝো কি না? 3 আর 5কে বলা হয় মেটা, 2 আর 6কে বলা হচ্ছে অর্থ, 4কে বলা হচ্ছে প্যারা। তাহলে এবার আমারে বলো NO2 তার নাম কি? মেটা নির্দেশক আর কি। তাহলে সে কোথায় নিয়ে যাবে ইলেকট্রন ঘনত্ব? কোথায় তাহলে তুলনা? আচ্ছা মেটা নির্দেশক বলে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে ওইটা যুক্ত থাকলে তাহলে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে, তাহলে কোথায়? মেটা পজিশনে। কত বেশি থাকবে? মেটা পজিশনে তুলনামূলকভাবে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকবে। অর্থ পজিশন যদি হইতো, অর্থপ্যারা নির্দেশক হলে তাহলে কোথায় বেশি করতো? অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন ঘনত্ব বেশি করতো আর কি। মেটা হলে তাহলে কোথায় বেশি করবে? মেটা কোথায়? মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি করবে, 3 আর 5 নাম্বার পজিশনটা আর কি গেল। ইথাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করছো, PD প্লাস বেরিয়াম সালফেটের সাথে X তৈরি হয়েছে আর কি এটা। এখন ইথাইন মানে কি? ইথাইন মানে তো আমি যতটুকু জানি, তুমিও জানো এটা, CH ট্রিপল বন্ড CH, এর সাথে তুমি যদি হাইড্রোজেন যুক্ত করো। আচ্ছা এখন ভালো করে জিনিসটা খেয়াল করো, দেখো এখানে দুইভাবে যুক্ত করতেছে। তুমি যদি এইটা দাও আর তুমি যদি নিকেল প্রভাবক দাও, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে যতটা পাই বন্ধন আছে সবগুলো পাই বন্ধন চলে যাবে, তাহলে তোমার তখন এখান থেকে ইথেন তৈরি করবে আর কি নিকেল দিলে, ঠিক আছে। বাট তুমি যদি নিকেল না দিয়ে তুমি যদি PD প্লাস বেরিয়াম সালফেট দাও, রোজেনমান বিকারক বলে এইটারে, দিলে কি হবে? শুধু 1 মোল যুক্ত হবে, তাহলে একটা পাই বন্ধন শুধু চলে যাবে গিয়ে এইটা তৈরি করবে আর কি এটা, ঠিক আছে। PD প্লাস বেরিয়াম সালফেট দিলে তাহলে কয় মোল যুক্ত হয়? 1 মোল। এটা দিলে কয় মোল যুক্ত হয়? 2 মোল। নোটটা সুন্দর করে নিয়ে নাও আর কি এটা, বুঝছো? তাহলে এবার আসো কী তৈরি করলো? CH2 তার মানে CH2 এটা তৈরি করবে আর কি, ইথিন তৈরি করবে, বুঝছো? তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়া যায় কখন? রোজেনমান বিকারকের সাহায্যে, PD প্লাস বেরিয়াম সালফেট দিয়ে। গেল। এরপরেরটাতে আসি, RCOONA, এটা বলো, তোমরা বলবে আর কি এটা আমাকে। এটা তোমরা ছোটোবেলায় পড়ছিলা, এটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আর কি। এই যে এইটার নাম হচ্ছে সোডা লাইম, এটার নাম হচ্ছে সোডা লাইম। এখানে দিলে কি উৎপন্ন হয়? এখানে দিলে যেটা হয় যে ভাই এই জিনিসটা চলে যায় এই আর H, এই দুটো মিলে আমরা এখান থেকে অ্যালকেন পাই আর কি। তো এটা একটা অ্যালকেন পাবো একটা, তাহলে এখান থেকে একটা কার্বন কমে যাবে আর কি, এখানে একটা অ্যালকেন পাবো আর কি এটা। তাহলে কি পাবো? সোডা লাইম বিক্রিয়া বা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে এটা পাবো হচ্ছে একটা অ্যালকেন পাবো আর কি এটা, বুঝছো? এটা আমাদের সোডা লাইম বিক্রিয়া নয়, এটা একটা। হ্যাঁ, পরের দিকে একটু আগে, X যৌগ থেকে ওজনীকরণ করছো মিথানেল আর প্রোপানেল পাইছো। হ্যাঁ, X যৌগ থেকে ওজনীকরণ করছো মিথানেল আর কি পাইছো? প্রোপানেল পাইছো আর কি, মিথানেল আর প্রোপানেল পাইছো। আচ্ছা ভাইয়া এটা না হয় আমরা পাইলাম, তুমি আমরা একটু এই জিনিসটা একটু বুঝাও। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু বুঝাও, হালকা একটু ভাবে বুঝাবা। এটা মিথানেল পাইছো আর হচ্ছে প্রোপানেল পাইছো আর কি এটা। ওকে,
তাহলে এই এক্স যৌগটা বের করতে হবে। এক্স যৌগটা কী কী হইতে পারে আর কি? এটা ডাবল বন্ড হইতে পারে, ট্রিপল বন্ড হইতে পারে, বা বেনজিন হইতে পারে আর কি। যদি ডাবল বন্ড হয় তখন তুমি দুইটা প্রোডাক্ট পাবা, যদি ট্রিপল বন্ড হয় তখন তুমি একটা প্রোডাক্ট পাবা। তাহলে মিথানল আর প্রোপানল পাইছো, তাহলে কয়টা প্রোডাক্ট পাইছো? দুইটা। তাহলে এটা কি হবে? তাহলে এটা ডেফিনেটলি এক্স হচ্ছে একটা অ্যালকিন, আমি ক্লিয়ার হয়ে গেছে আর কি। এক্স হচ্ছে একটা অ্যালকিন, এটা একটু ক্লিয়ার হয়ে গেছে, বুঝছো? তাহলে আমরা এই যে বিউটাইন 1 বিউটাইন 2 এটা বাদ, তাই বিউটাইন 1 অথবা বিউটাইন 2 হবে, এটুকু শিওর হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, এবার আসেন আমাদের কাছে যদি চিন্তাভাবনা করে যদি দেখি মিথানল আর প্রোপানল, মিথানলের সংকেতটা দেখতে কীরকম? এইটা হচ্ছে মিথানলের সংকেত। আমি যদি একটু জিনিসটাকে এভাবে লিখি সমস্যা তো নাই না। আর এখানের সংকেতটা কেমন হবে? এখানের জন্য ওগুলো কাছাকাছি লিখে ভাই এইভাবে লিখে দিলাম আর কি, এইভাবে লিখছি। তাহলে একটু দেখো না কী হয় অবস্থাটা, মিথানল আর প্রোপানল। হ্যাঁ, ও প্রোপানলের তো সংকেত হয়নি, CH2 CH3, এটা হচ্ছে প্রোপানলের সংকেত। আমি কি কাজটা করব? এখান থেকে সুন্দর করে দুইটা অক্সিজেন মুছা দেব, দিলে কি থাকলো? CH2 ডাবল বন্ড CH2 CH3, এইটা হবে আর কি। তো এটার নাম কি? এর নাম হচ্ছে বিউটিন 1। এর নাম কি হবে? বিউটিন 1 হবে আর কি, এটার নাম বিউটিন 1 হবে, বুঝছো? কী নাম হবে এটার? বিউটিন 1 হবে আর কি। ক্লিয়ার? বুঝছো? ওকে। সো কী করবা তাহলে? যদি তোমাকে দুইটা প্রোডাক্ট দিয়ে বলে যে কিছু করতে হবে, এই যৌগটার নাম বের করতে হবে, কি করবা? দুইটা মৌলের ক্ষেত্রে বা দুইটা যৌগের ক্ষেত্রেই এর সিওটা পাশাপাশি লিখবা, লিখে এর দুইটা অক্সিজেন মুছে দিবা, দিলে এখানে ডাবল বন্ড দিয়ে দিলেই যৌগটা তুমি পেয়ে যাবে আর কি। অনেক সহজ না? সহজ তো? আচ্ছা, তাহলে আগে ডিসাইড করবে এটা অ্যালকিন নাকি অ্যালকান। কেমনে বুঝবা? দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট আসলে ভাই ওটা ছিল হচ্ছে কি আমাদের জন্য অ্যালকিন, কারণ অ্যালকিনে দুটো প্রোডাক্ট পাওয়া যায়, আর অ্যালকানের ক্ষেত্রে কী পাওয়া যায়? একটা প্রোডাক্ট পাওয়া যায় আর কি। বুঝতে পারছি? ওকে, এবার যাই হচ্ছে পরের প্রশ্নের দিকে। গ্রিগনাইট বিকারকের সাথে RCHO দিলে এক্স তৈরি হয়েছে আর কি এটা। আচ্ছা, একটু তোমার বলে রাখি গ্রিগনাইট বিকারক কোনটা। RMgX হচ্ছে গ্রিগনাইট বিকারক। RMgX এর সাথে তুমি যদি HCHO বিক্রিয়া দাও তখন কিছু একটা পাবা, RCHO বিক্রিয়া দাও তখন কিছু একটা পাবা, তুমি যদি ওর সাথে R2CO বিক্রিয়া দাও তখন কিছু একটা পাবা। যদি তুমি মিথানল বিক্রিয়া দাও তখন তুমি পাবা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। RCHO দিলে কি পাবা? 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। R2CO দিলে তুমি কি পাবা? 3 ডিগ্রি অ্যালকোহল পাবা। এটা একটু সুন্দর করে নোট নাও একটা, এটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট একটা জিনিস। পরীক্ষায় ধরো যে আসছে, তুমি যেখানে পরীক্ষা দিতে বসছো আর কি, ঠিক আছে? এরকম একটা ব্যাপার স্যাপার এটা, ঠিক আছে? তাহলে তুমি কি করলা? আর এই যে মিথানল দিলে এর নাম হচ্ছে অ্যালকোহল, কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানল ব্যতি রেখে অন্য কোনো একটা অ্যালডিহাইড দিলে কী হবে? এটা 2 ডিগ্রি অ্যালকোহল হবে আর কি, ঠিক আছে? ওকে। আর কিটোন একটা দিলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। এবার তুমি বলো তুমি এখানে কী দিছো? তুমি এখানে একটা মিথানল বেঁধে রেখে অন্য একটা অ্যালডিহাইড দিছো, তাহলে এখান থেকে কী তৈরি হবে? এক্স হচ্ছে একটা 2 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে, 2 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি হবে আর কি। বুঝতে পারছি? ওকে, পরের দিকে যাই। R2NH এইটা, তাই না? আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড আর কি। এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সাথে এটা কি? 2 ডিগ্রি অ্যামিন। নাইট্রাস অ্যাসিডের সাথে 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া তুমি যদি দিয়ে দাও তখন এক্স নামে একটা যৌগ তৈরি হবে আর কি। 2 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিলা, তাহলে কী তৈরি হয় দেখি একটু আমরা। এই যে 2 ডিগ্রি অ্যামিন যেটা আছে, 2 ডিগ্রি অ্যামিন তো এটাই, এর সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই তখন কি হয়? এর সাথে এই যে 1 মোল পানি আউট, তাহলে উৎপন্ন হয় হচ্ছে N2R2N, একটা হাত দিয়ে NO। এইটা কি আসলে? এটা হচ্ছে নাইট্রোসো কম্পাউন্ড বলে এটারে, নাইট্রোসো কম্পাউন্ড বা নাইট্রোসো যৌগ তৈরি হয়, নাইট্রোসো কম্পাউন্ড তৈরি হয়। আর নাইট্রোসো কম্পাউন্ডটা কেমন? এটাই হলো তোমাকে তৈলাক্ত একটা লেয়ার তৈরি করে আর কি। হ্যাঁ, হলুদাফ তৈলাক্ত লেয়ার তৈরি করে, তো সেটা কোনটা হবে? 3 নাম্বার। সো হলুদ তৈলাক্ত একটা যৌগ তৈরি করবে আর কি। বুঝতে পারছো? 1 ডিগ্রি যদি এর একটা হইতো তখন সেখান থেকে অ্যালকোহল তৈরি হতো আর নাইট্রোজেন গ্যাস তৈরি হতো। 3 ডিগ্রি একটা হইলে দ্রবীভূত একটা লবণ তৈরি হতো আর কি। আচ্ছা, সেটা পরে। হ্যাঁ, C6H6 এর সাথে নাইট্রেশন বিক্রিয়া করছে, এক্স তৈরি করছে, এক্সের সাথে বিজারণ বিক্রিয়া করছে, ওয়াই তৈরি করছে আর কি। আসেন আগে আমরা দেখি কি কি তৈরি হয়। এর সাথে নাইট্রেশন করলে এক্স যেটা তৈরি করলো এটা হচ্ছে কি? নাইট্রোবেনজিন তৈরি করবে, নাইট্রোবেনজিন। এর সাথে যদি বিজারণ করা হয় ওয়াই তৈরি করবে, ওয়াই হচ্ছে আমাদের কাছে একটা এইটা NH2, মানে হচ্ছে একটা এনিলিন তৈরি করবে এটা। তাহলে আমাদের কাছে
কি আছে আর কি। আমাদের কাছে এইটা আছে বেনজিন, এটা আছে হলো নাইট্রোবেনজিন, এটা আছে এনিলিন আছে আর কি এটা। এবার তুমি দেখো না এইটার মধ্যে কি আছে, এটার মধ্যে মেটা নির্দেশক আছে, এটার মধ্যে কি আছে, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আছে। অর্থপ্যারা নির্দেশক বেনজিন বলে কি করে, সক্রিয় করে, বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়ায়। যত ইলেকট্রন ঘনত্ব বাড়াবে তাহলে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে কী হবে, বেশি হবে। তাহলে এবার বলো এই যে ওই যৌগটা ওয়াই যেটা আর কি, ওয়াই এটার মধ্যে তাহলে কি সবচেয়ে বেশি বিক্রিয়াটা হবে। তারপরে কি মেটা থাকা মানে হচ্ছে এখানে ইলেকট্রন ঘনত্ব তাহলে কী করবে, কমাবে, কারণ এটা পড়ে আসছি বেনজিন বলয়ের মধ্যে নিষ্ক্রিয়কারী গ্রুপ বলে না মেটা নির্দেশকগুলোরে, লিখে আসছি না, লিখে আসছি। তাহলে এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব কমাবে, কার তুলনায় কমাবে, বেনজিনের তুলনায় কমাবে। কমাইলে কি বেশি আকর্ষণ করবে ইলেকট্রোফাইলেশা, না, তাহলে কে হবে এইটা, তাহলে C6H6 এর তুলনায় বেশি হবে। তারপরে কি, তারপরে হচ্ছে এই এক্স নামের যৌগটা আর কি। তাহলে ওয়াই ইজ গ্রেটার দেন বেনজিন ইজ গ্রেটার দেন এক্স। সো ওয়াই ইজ গ্রেটার দেন C6H6 ইজ গ্রেটার দেন এক্স। তাহলে কোনটা হবে, এইটা। বুঝতে পারলাম, ওকে ডান। এবার যাই হচ্ছে পরের ধাপের প্রশ্নে, দেখি কি অবস্থা হয়। নিচের কোন ক্রমটি ক্ষারধর্মিতার জন্য সঠিক। আচ্ছা এটা হচ্ছে কাদের জন্য বলছে, আগে এটা বুঝে দেখো। তোমারে বলছে এটা অ্যামিনের জন্য বলছে, তোমার এটা কিসের জন্য বলছে, অ্যামিনের জন্য বলছে। আমি এটা তোমার ওই লেভেলে বোঝাচ্ছি না। অ্যামিন কি হয়, 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়, অ্যামোনিয়া হয়, তাই তো, এগুলোর মধ্যে থেকেও হইতে পারে। সবার মধ্যে কি আছে, ক্ষার ধর্ম আছে আর কি। তোমার একটা বলি, রুম নাম্বার 213, রুম নাম্বার কত, 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া। তুমি এভাবে মনে রাখবে আর কি এটা। তাহলে 2 ডিগ্রি বেশি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া আর কি। কী বলছে এটা, রুম নাম্বার 213। সো রুম নাম্বার 213 আমি এটা কেমন মনে রাখি, কারণ আমার এইটা পড়তে গিয়ে আমার মনে রাখছিল যে বারবার আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, তো ইন্ডিয়াতে একটা রিসার্চের কাজে ছিলাম, আমার হোস্টেলের রুম নাম্বার ছিল 1110, ঠিক আছে। তো তার অপোজিট পাশে যে রুমটা ছিল সেখান থেকে আসলে 213, এখান থেকে এটা কোনোভাবে নাম্বারটা মনে আছে। সো হুট করে সেদিন গিয়ে আমার মনে পড়ছিল যে রুম নাম্বার 213 এরকম একটা ব্যবসা আর কি। বাট 213 তুমি মনে রাখতে পারো, নাম্বারটা খুব বেশি জটিল নাম্বারও আসলে না এরকমভাবে, বুঝছো। সো যাই হোক সেটা বড় ব্যাপার না। ওটা হচ্ছে আমার এটা মনে রাখবো হচ্ছে 213 দিয়ে 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি আর কি, ঠিক আছে। এগুলো এক্সাক্ট কারণগুলো কি, এগুলো আসলে কারণগুলো ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার পড়বে আমাদের কাছে এই জায়গাটায়। সো আমি কি করছি, এই জিনিসগুলোকে জাস্ট এমসিকিউ সলভটা আমরা এখানে করাচ্ছি। তোমার যদি ডিটেলস পড়তে ইচ্ছা করে যে ফুল অর্গানিকটা তুমি ভাইয়ের কাছ থেকে, ভাইয়ার প্লেলিস্ট দেখে নিবা। তুমি যদি এখন দেখো এটা যে তোমার কাছে টাইম নেই, ইফ ইউ হ্যাভ 7 আওয়ার্স টাইম ইন ইউর হ্যান্ড, দেন আমি তোমার বলবো আমার চ্যানেলে তুমি যাও, মোস্ট পপুলার ভিডিওটার মধ্যে গিয়ে ক্লিক করো, দেখো 7 ঘন্টার মধ্যে অর্গানিকটা কমপ্লিটলি করাই দেওয়া আছে। ওইটা করলেও তুমি এখান থেকে সুন্দর একটা সাপোর্ট পাবা। ইফ ইউ হ্যাভ মোর দেন 7 আওয়ার্স, ইভেন সেটা যদি কত হয়, প্রায় 20 ঘন্টার মধ্যে যদি সময় থাকে তোমার কাছে, তাহলে ফুল সিলেবাসের জন্য ফুল অর্গানিক কেমিস্ট্রিটা তুমি শেষ করে আসতে পারো আমার কাছ থেকেই। এই চ্যানেলের মধ্যে তুমি গিয়ে দেখো একদম বেসিক থেকে একটা অর্গানিকের একটা প্লেলিস্ট করে রাখছে আর কি, এখান থেকে তুমি সুন্দরভাবে সাপোর্টটা পেয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে তুমি যদি 26 ব্যাচের ওই মানুষটা হও যে কিনা এই মুহূর্তে একটা রিভিশন ব্যাচের জন্য কাজ করতে চাচ্ছ, কম সময়ে ফুল কেমিস্ট্রি রিভিশন দিবা, তাহলে তোমাকে বলবো ভাই তুমি অক্সিগেমের রিভিশন এক্সপ্রেস যে ব্যাচটা আছে তুমি এটার মধ্যে আসো। ইনশাআল্লাহ আমি ওই জায়গাটায় কম সময়ে কীভাবে তোমাদের কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে 200-এর মধ্যে 200 প্রিপারেশন নেওয়াইতে চাই, এটার জন্য ভাই অলরেডি একটা কোর্স প্লেস করে রাখছি। তুমি চাইলে সেখান থেকেও আসলে ভাইয়ের সাথে যোগ হইতে পারো আর কি এটাতে, বুঝছো। ওকে, কি বললাম যেন 213 মানে হচ্ছে 2 ডিগ্রি আগে, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি। 2 ডিগ্রি কোনটা, আচ্ছা দেখেন 3টা আর আছে, তাহলে 3 ডিগ্রি, এটা তাহলে হবে না, তাহলে এটা বাদ। তারপর 2 ডিগ্রি, 2টা আর আছে, তাহলে এটা হইতে পারে। তারপর 3 ডিগ্রি, তাহলে হচ্ছে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর লিখছে 1 ডিগ্রি, তাহলে এটাও হবে না। তারপরে দেখো 2 ডিগ্রি, তারপর হচ্ছে একটা আর আছে, মানে 1 ডিগ্রি, 3টা আর আছে, তাহলে কয় ডিগ্রি হবে, 3 ডিগ্রি। 213 পেয়ে গেছি আমরা কিন্তু অলরেডি, তাই না। আচ্ছা দেখো 2 ডিগ্রি, ও দুটো অপশন কিন্তু আমরা সেম দেখতেছি এই জায়গাটায়, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হচ্ছে এটা। সো অপশন দুইটা আসলে টাইপ করতে গিয়ে সেম হয়ে গেছে। সো অপশন আসলে এইটাই, মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি এরকম টাইপের একটা ব্যবসা হবে আর কি, এটা মাথায় রাখতে হবে একটু, হ্যাঁ। ওকে ওকে, এবার আসেন পরের দিকে। কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়। এইটা মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট আমাদের সব জায়গার জন্য, এডমিশন টেস্টের থেকে শুরু করে সব স্ট্যান্ডার্ড প্রশ্নগুলোর মধ্যে আমি এটা আসতে দেখছি এরকম একটা প্রশ্ন। সো আমাদেরকে একটু ভালো করে এই জিনিসটা পড়তে হবে, ঠিক আছে। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কারা, হ্যাঁ লিখে রাখো, যাদের 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 মানে কি, যাদের মানে হচ্ছে এটা কার্বনিল যৌগের জন্য হয়। কার জন্য হয়, কার্বনিল যৌগ। কার জন্য বলতেছি, কার্বনিল যৌগ। সো কার্বনিল যৌগের মধ্যে যাদের আলফা হাইড্রোজেন বিদ্যমান,
যাদের আলফা হাইড্রোজেন বিদ্যমান তারাই শুধুমাত্র হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। তাহলে এখন দেখি, তাহলে কার্বনিল যৌগ কোনটা হতে পারে? সিও মূলক থাকলেই কার্বনিল যৌগ বলে, সিও মূলক থাকলেই কার্বনিল যৌগ বলে। এক পাশে এইচ থাকলে এলডিহাইড বলে, আর এইচ না থাকলে কিটোন বলে আর কি। তো এই পাশে যদি আমরা এখান থেকে CH3 দিলাম, আমি এই পাশে ধরো যে CH2, এই পাশে CH3 দিলাম, দিতেই পারি। এই পাশে ধরো যে CH3 দিছি, মানে কি? মানে হইলো দেখেন, এইটা হলো আমাদের কাছে একটা, এটা হলো আমাদের কাছে, এগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটাই হচ্ছে আমাদের কাছে আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন। আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা মানেই সেটা আমাদের কাছে কি হবে? সেটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা দিবে। তাহলে একটু দেখি আসেন তো, এটা হচ্ছে আমাদের কাছে ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আলফা কার্বন, এখানে হাইড্রোজেন নাই, তাহলে এটা হবে না। এখানে হচ্ছে ফাংশনাল গ্রুপ, এখানে আলফা কার্বনই নাই, তাহলে এটাও হবে না। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এখানে আলফা কার্বন আছে, তারপরটা হচ্ছে বিটা কার্বন আছে, আলফা কার্বনে হাইড্রোজেনও আছে, তার মানে এটা হবে। তাহলে আমাদের কাছে 3 নম্বর অ্যান্সারটা পেয়ে গেছে। পরেরটা কি? CHO ফাংশনাল গ্রুপ, বাট এইখানে যে কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনের মধ্যে কি নাই? ওই কার্বনের মধ্যে আমাদের কাছে হাইড্রোজেন নাই। তো এটা কেমনে বুঝলেন? আপনি তো এটা মন গড়া কথা বললাম কি না, বলতেই পারি তো, তাই না? এটা হচ্ছে বেনজিন আসিল, বেনজিনের প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আসিল, বেনজিনের প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আসিল। ওই একটা হাইড্রোজেনের সরাই দিয়ে ওইখানে CSO বসাই দিয়েছে আর কি। তাহলে হাইড্রোজেন তো সরাই দিছে, তাহলে ওইখানে আবার থাকলো হাইড্রোজেন নেই, তাহলে আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন নেই। সো এটা তাহলে বুঝলাম। নিচের কোন যৌগটি কেনিজারও বিক্রিয়া দেয়? সো অ্যালডোল বিক্রিয়ার ঠিক উল্টা পাশের কথাটা হচ্ছে তোমার কাছে কেনিজারও বিক্রিয়া আর কি। এটাও তাহলে ইম্পর্টেন্ট একটা জিনিস। কাদেরকে বলে? ওই কার্বনিল যে সকল আছে তো তাদের, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই তারাই শুধুমাত্র তোমাকে কি দিবে? কেনিজারও বিক্রিয়া দিবে আর কি। তাহলে দেখো এবার তুমি চিন্তা করে, এই যে ফাংশনাল গ্রুপ আছে, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে, তাহলে এইটা অ্যালডোল দিবে, কেনিজারও দিবে না। এবার তুমি দেখো এটার মধ্যে কি আছে অবস্থাটা, এটার মধ্যেও ঘটনাটা কি, যে আমাদের কাছে এই যে এটা দেখলে তো সবচেয়ে ভালো সুবিধা হয় না, 2 নম্বরটা CHO আছে, এটার মধ্যে কি অবস্থা আছে? ফাংশনাল গ্রুপ, বাট এইখানের মধ্যে আলফা কার্বনে আছে বাট আলফা হাইড্রোজেন নাই, তার মানে কি এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সারটা। তাহলে কি যেন বললাম কথাটা, আলফা হাইড্রোজেন নেই এমন একটা কার্বনিল গ্রুপ রাখবে আর কি। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অ্যান্সারটা দেখছি আসলে এই দুইটা, অনেকে আসলে এই জিনিসটা মুখস্থও করে যায়। সো ক্ষতি থাকার কথা না, মুখস্থ জিনিসটা হচ্ছে কি বারবার প্র্যাকটিস করতে করতে একসময় আসলে মুখস্থ হয়েই যাবে আর কি এটা, ঠিক আছে? আচ্ছা আমি মনে হয় একটা ভুল লাগাইলাম এটাতে, আমি সরি ফর দ্যাট। এখানে অপশনে কি দাগাইছে? আমি এখানে দেয় না বলছে, হ্যাঁ সরি, একটু হালকা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ঠিক আছে? একটু হালকা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, হালকা। আমরা একটা আবার এই জিনিসটাকে এইভাবে বলি একটু, এটাকে হ্যাঁ, এটা কাটার দরকার নেই, হ্যাঁ এটা দেখি। কেনিজারও বিক্রিয়া আসলে দেয় না বলছে না, আমি লিখছি কেনিজারও বিক্রিয়া দেয় কোনটা আর কি, দেয় না বলছে অপশনে। কেনিজারও বিক্রিয়াও যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নাই তারা হচ্ছে কেনিজারও বিক্রিয়া দেয়, এরা হচ্ছে বিক্রিয়াটি দেয়, বিক্রিয়া দেয়। তার মানে কি এইটা বিক্রিয়াটা দেয় কারণ আলফা হাইড্রোজেন নাই, এটা বিক্রিয়াটা দেয়। তারপর হচ্ছে কি এখানে দেখো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এই কার্বনের মধ্যে আলফা হাইড্রোজেন দেখো নাই, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, বিটা হাইড্রোজেন আছে বাট আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটাও বিক্রিয়াটা দিবে, এটাও বিক্রিয়াটা দিবে, এটাও বিক্রিয়াটা দিবে। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। এই কার্বনের মধ্যে তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো এখানে কার্বনটা মিসিং আছে, কার্বন দিতে হবে। সো কার্বন দিলে এই জায়গার মধ্যে 3টা CH3 গ্রুপ আছে, ওই কার্বনের মধ্যে আমাদের কি নেই? হাইড্রোজেন নাই, তার মানে এটাও তখন আমাদের কাছে আসলে মানে কেনিজারও বিক্রিয়াটা দিবে। বলছে বিক্রিয়া দিবে না কোনটা, এটা হবে কোনটা আসলে, এই যে এইটা কেনিজারও বিক্রিয়াটা আসলে দিবে না আর কি। এটা কোন বিক্রিয়া দিবে? এটা অ্যালডল বিক্রিয়া দিবে, হ্যাঁ এটি অ্যালডল বিক্রিয়াটা দিবে, বুঝছো? হ্যাঁ, সো ছোট্ট একটু ডিস্ট্রাকশন আসলে অনেক বেশি ক্ষতি করে দেয়। এই জিনিসটা আমি মানে অংশটা কাটবো না, নর্মালি আমি আসলে কাটি না মাঝখানে কোনো একটা অংশ, ঠিক আছে? সো এইটা একটা লার্নিং হিসেবে নিতে পারো, এটা একটা লার্নিং হিসেবে নিতে পারো, হ্যাঁ। এখানে আমি একটু লিখে রাখলাম, যদি কেউ এটা লার্নিং আছে এই জায়গাটায়, লার্নিংটা হচ্ছে কীরকম, একটু ঠান্ডা মাথা জিনিসটা খেয়াল করে দেখো। যখন তুমি খুবই হাই কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে ক্লাস করতেছো, তুমি এক্সাম দিচ্ছ, যত কিছুই করো না কেন, যখন আমাদের একটা পরিচিত জিনিস একটা আসে যে এরকম একটা জিনিসটা যে আলফা হাইড্রোজেন থাকলে এটা, না থাকলে এটা, তখন আমরা খুবই খুশি হয়ে যাই, খুবই খুশি মনে দাগাইতে চাই, রেজাল্ট নিয়ে আসতে চাই। তখন দেখা যায় ফুল লাইনটা, ফুল অপশনগুলো আমাদের আসলে বোঝা হয় না, দেখা হয় না, পড়া হয় না আর কি।
তো তড়জলদি নিজেকে প্রুফ করতে গিয়ে সবার আগে ভুলটা আমরা করে দিই। বুঝতে পারছো? হ্যাঁ, এটা ছোট্টবেলা থেকে আমাদের এই অভ্যাসটা আছে। অভ্যাসটা হচ্ছে এরকম টাইপের যে সবার আগে উত্তর দিতে চাই, বাট কাউকে দেখা যায় না সবার আগে সঠিক উত্তর দিতে চাই আর কি। সবার আগে উত্তর দেওয়ার টেন্ডেন্সিটা সবার মাঝখানেই থাকে, বা সবার আগে সঠিক উত্তর দেওয়ার টেন্ডেন্সিটা সবার মাঝখানে থাকে না। সো এই ভুলটা আমি করলাম অন ক্যামেরা তোমাদের সামনে, যে যখনই আমরা আগের স্লাইডে এসে আলফা হাইড্রোজেন থাকলে এটারে বললাম অ্যালডোল হয়, এই পাশে এসে দেখলাম কি আলফা হাইড্রোজেন থাকলে মানে না থাকলে সেটাকে হচ্ছে কেনিজারও বলতেছে। তো আমি ভাবলাম কি এতটুকু পর্যন্ত পড়ছি, কেনিজারও বিক্রিয়া দেয় এতটুকু পড়ছি আর কি, দেয় না যে আছে এটা পড়ি নাই আর কি। সো এখান থেকে লার্নিংটা হচ্ছে এইটা যে প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে বুঝে 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 পড়ে আগাইতে হবে, না হইলে সুন্দর করে পারা জিনিসটাই সবচেয়ে ভালো হবে, ভুল হবে আর কি। আর যে সকল পোলাপান বা যে সকল শিক্ষার্থী যারা হচ্ছে পারা জিনিসটা ভুল করবা, তাদের ভর্তি পরীক্ষায় না হওয়ার চান্স অনেক 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 বেশি আর কি, এরকম। বুঝতে পারছো? সো বি কেয়ারফুল, ঠিক আছে ভাই? একটু আসেন, কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? কোন যৌগটি কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয়? কার্বিল অ্যামিন বিক্রিয়াটা মানে কি? আচ্ছা, কার্বিল বিক্রিয়া মানে হচ্ছে তুমি একটা 1 ডিগ্রি একটা এমিন নিবা, তুমি 1 ডিগ্রি একটা অ্যামিন নিবা, আর NH2 একটা অ্যামিন নিবা, তার সাথে হচ্ছে ক্লোরোফর্ম, তার সাথে হচ্ছে তুমি দিবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, তার সাথে তুমি দিবা হচ্ছে কি ক্লোরোফর্মের বিক্রিয়াটা দিবা, দিলে এখানে RNC তৈরি হবে আর কি, আইসোসায়ানাইড তৈরি হবে। তো তৈরি হইলে এইটার থেকে বলছে কার্বিল অ্যামিন বিক্রিয়া বলতেছে, একটা মানে খুবই বাজে একটা গন্ধ তৈরি হবে আর কি ওখান থেকে, হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কে বিক্রিয়াটা দেয়? এই বিক্রিয়াটা দেয়। এইটা মানে কি RNH2, মানে হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে সেইটা। তো আমরা দেখতেছি কি এই ভদ্রলোকের নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, এনার নাম হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, এনার নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এনার নাম হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কাইন্ড অফ কেন? কারণ এই যে একটা আর আছে, এই পাশে একটা জিনিস আছে আর কি। সো এই যে 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন পরীক্ষাটা দিবে, 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষাটা দিবে। গেল, সমস্যা নাই। আচ্ছা, এবার একটু আসেন, জৈব যৌগের OH মূলক শনাক্তকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয়? OH মানে ধরো যে আমরা একটা অ্যালকোহল নিলাম, এখানে এর সাথে যদি আমরা কি দিই, যদি ধাতব সোডিয়াম যদি দিই, দিলে কি হবে? RONA তৈরি করবে, তার সাথে হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর কি। এই হাইড্রোজেন গ্যাসটা দেখে বুঝতে পারবো এখানে একটা OH মূলক আছে, তাহলে সোডিয়াম ধাতু দ্বারা আমরা OH মূলকটা শনাক্ত করতে পারি আর কি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। হ্যাঁ, ওকে, পরের দিকে আগে, নিচের কোন যৌগটি টলেন্ট বিকারকের সাথে সিলভার দর্পণ বিক্রিয়া দেয়? টলেন্ট বিকারকের সাথে সিলভার দর্পণ দেখায় আর কি এটা। আচ্ছা, আগে তো তোমার বলে রাখি টলেন্ট বিকারক কোনটা। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে টলেন্ট বিকারক, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, তাই না? ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড বা সিলভার নাইট্রেট, এটা হচ্ছে আমাদের কাছে টলেন্ট বিকারক, ঠিক আছে? আচ্ছা, এখন কার সাথে টলেন্ট বিকারক দেয়, কার সাথে দেয় না আর কি। একটা জিনিস বলে রাখি, এলডিহাইড যেটা আছে আর কিটন যেটা আছে আর কি, তুমি দুইটার সাথেই টলেন্ট বিকারকের বিক্রিয়া দিতে পারো, টলেন্ট রিয়েজেন্টের বিক্রিয়া দিলা দুইটার সাথেই, তুমি দেখবা এলডিহাইড কিটনের সাথে বিক্রিয়াটা করবে, বাট এর সাথে বিক্রিয়াটা করবে না। আর বিক্রিয়া করা মানে এখানে একটা সিলভারের একটা দর্পণ তৈরি হবে আর কি, কার সাথে? শুধুমাত্র এলডিহাইডের সাথে। কার সাথে দিবে না? কিটনের সাথে দিবে না আর কি। তাহলে কি হবে? এলডিহাইড কোনটা আছে? প্রোপানল হচ্ছে এলডিহাইড, প্রোপানন হচ্ছে কিটন, প্রোপানল হচ্ছে অ্যালকোহল, প্রোপাইন হচ্ছে অ্যালকাইন। তাহলে কার সাথে বিক্রিয়া দিবে? শুধুমাত্র বিক্রিয়া দিবে হচ্ছে প্রোপানলের সাথে, আসলে সিলভার দর্পণটা দিবে আর কি, সবার সাথে দিবে না। বুঝতে পারছো? ওকে, এবার আসো, CH3 CO CH3 এদের মধ্যে পার্থক্যসূচক পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটা আর কি? আচ্ছা, ওই যে একটু আগে তুমি খেয়াল করে দেখলা, এটা হচ্ছে আমাদের কাছে এলডিহাইড, এটা হচ্ছে আমাদের কাছে কিটন। সো এলডিহাইড কিটনের মধ্যে বিক্রিয়ার পার্থক্য যদি করতে চাই, এখানে আমি টলেন্ট রিয়েজেন্টটা দিই, এখানে আমি টলেন্ট রিয়েজেন্টটা দিই, তাই না? টলেন্ট রিয়েজেন্ট দিলে এইখানে সুন্দরভাবে বিক্রিয়া করবে, এখানে বিক্রিয়াটা করবে না আর কি। তো বিক্রিয়া যদি করে এই জায়গায় যদি বিক্রিয়াটা করে, তাহলে তুমি চিন্তা করে দেখো, তাহলে কোনটা হবে? টলেন্ট রিয়েজেন্ট দিয়ে তুমি কাজটা করতে পারো আর কি। এই যে এখানে প্লাস দিছে, কারণ এই ক্লোরাইডও দিতে পারো, তুমি ওখানে নাইট্রেটও দিতে পারো, কোনো সমস্যা নেই আর কি। এটাতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের মধ্যে পার্থক্য নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় আর কি? এটা আমরা একটু আগে আমরা দেখে আসলাম, তাই না? 1 ডিগ্রি এমিন 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের সাথে তুমি যদি বিক্রিয়া পার্থক্য করতে চাও, তাহলে তোমাকে একটা কথাবার্তা বলি ভাইয়া, তুমি ইউজ করবে হচ্ছে HNO2। এটার নাম কি ছিল? নাইট্রাস অ্যাসিড ছিল আর কি। এর সাথে দিলে তৈলাক্ত একটা স্তর পড়বে, এখানে দিলে হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস অ্যালকোহল তৈরি করবে 1 ডিগ্রি এমিনের সাথে। 3 ডিগ্রি এমিনের সাথে দ্রবীভূত একটা লবণ তৈরি করবে আর কি, দ্রবীভূত একটা লবণ তৈরি করবে। তাহলে কার মাধ্যমে বিক্রিয়াটা করা হয়? নাইট্রাস অ্যাসিডের সাহায্যে বিক্রিয়াটা করা হয়।
নাইট্রাস অ্যাসিডের সংকেত কোনটা? HNO2 হচ্ছে নাইট্রাস অ্যাসিডের একটা সংকেত, বুঝছো? বুঝছো। পরের দিকে একটু আগে, লুকাস বিকারকে ব্যবহৃত হয় কোন জৈব যৌগ শনাক্তকরণে আর কি? লুকাস বিকারক কোনটা? জিঙ্ক ক্লোরাইডের সাথে গাঢ় HCl, জিঙ্ক ক্লোরাইডের সাথে গাঢ় HCl থাকলে তাকে লুকাস বিকারক বলে। এটা হচ্ছে লুকাস বিকারক। এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে হচ্ছে অ্যালকোহল শনাক্ত করা হয় আর কি। অ্যালকোহল মানে কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি অ্যালকোহল, এইটা শনাক্ত করা হয়। অ্যালকোহল শনাক্তকরণে এইটা ব্যবহার করা হয় আর কি। কার শনাক্তকরণে? অ্যালকোহল শনাক্তকরণে ইউজ করা হয় আর কি। আমি ওটা বুঝতে পারছি? কার শনাক্তকরণে? অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করা হয়। পরের দিকে আসো, অ্যালকাইন 1 শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয় আর কি? অ্যালকাইন 1 এর জন্য আর কি। অ্যালকাইন 1টা কেন? অ্যালকাইন 1টা হচ্ছে অম্লধর্মী। অ্যালকাইন 1টা হচ্ছে অম্লধর্মী, এটা মাথায় রাখতে হবে আর কি। অ্যালকাইন 1টা হচ্ছে অম্লধর্মী। এটা শনাক্তকরণের জন্য টলেন বিকারকটাও ইউজ করতে পারো, এই যে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড এটাও ইউজ করতে পারো আর কি। দুটো জিনিসই ইউজ করতে পারো, বুঝছো? ওকে, এবার যাই পরের ধাপে। কার্বোলিমিন পরীক্ষার দ্বারা নিচের কোনটি শনাক্ত করা যায়? আমরা কি বলছি কার্বোলিমিনের সাথে? একটা হচ্ছে প্রাইমারি এমিন নিতেছো, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছ মাধ্যম হিসেবে, আর সাথে CH-Cl3 দিচ্ছ, দিয়ে না কাজটা করে। তাহলে এক এইটা শনাক্ত করা যায়, আর এক ক্লোরোফর্ম শনাক্ত করা যায়। দুটো শনাক্ত করা যায়, প্রাইমারি এমিন অথবা ক্লোরোফর্ম। তাহলে আমাদের কাছে প্রাইমারি এমিন অপশনের মধ্যে নাই, তাহলে ক্লোরোফর্ম আছে, ক্লোরোফর্ম দাগাই দিব। সো এটাও একটা সুন্দর প্রশ্ন এডমিশন টেস্টের জন্য বা আমাদের অনুশীলনের জন্য খুব ভালো একটা প্রশ্ন আর কি। তো খুব ভালোভাবে এটা দাগাইতে হবে, বুঝছো? খুব ভালোভাবে এটা দাগাইতে হবে আর কি। এবার তুমি যাও হচ্ছে পরের ধাপে, ঠিক আছে? পরের প্রশ্নটা হচ্ছে আমরা একটু যাই। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? আচ্ছা, কার্বলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে, কার্বলিক অ্যাসিডের সংক্ষেপটা একটু আগে দেখো, তারপর দেখবা তুমিই বলতে পারতেছো এইটার অপর নাম কি। হ্যাঁ, এইটা আমি বলতে পারি না। নাম কি ভদ্রলোকের? নাম হচ্ছে ফেনল। কি নাম? ফেনল। কার্বলিক অ্যাসিডের অপর নাম কি? ফেনল। ফেনলের মধ্যে অম্লধর্মিতা আছে। ডেটলের মূল উপাদানটা কি আসলে? মোটে ডেটলের মূল উপাদানটা হচ্ছে কোনটা? ক্লোরোজাইলিনল। এটা হচ্ছে ডেটলের মূল উপাদানটা আর কি, এটা বুঝছো? এবার আসো, সেলুলোজের মধ্যে কোন বন্ধনটা বিদ্যমান? আগে এটা তোমার বলে রাখি। হ্যাঁ, একটা হলো তোমার কাছে কি হইলো, একটা হলো তোমার কাছে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমরা বলতেছি, যেটা হচ্ছে অ্যামাইলোজ বলতেছি আর কি, যেটা আমরা হচ্ছে অ্যামাইলোজ বলি, অ্যামাইলোজ বলতেছি। আরটা হচ্ছে তোমার কাছে সেলুলোজ বলতেছি আর কি, একটু এটা সেলুলোজ। হ্যাঁ, সেলুলোজ। এখন অ্যামাইলোজ কোনটা? আলফা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ এর পলিমার, আলফা ডি গ্লুকোজের পলিমার। আর সেলুলোজ কোনটা? এটা হলো বিটা ডি গ্লুকোজের একটা পরিমাণ। বিটা ডি গ্লুকোজের একটা পরিমাণ হচ্ছে এটা, বিটা ডি গ্লুকোজের একটা পরিমাণ হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আলফা ডি গ্লুকোজের মধ্যে থাকে হচ্ছে আলফা লিঙ্কেজ থাকে আর কি, আলফা লিঙ্কেজ থাকে। আলফা লিঙ্কেজটা কেমন কাজ করে? C1C4 এর সাথে অক্সিজেন এইভাবে কাজ করে, এটাকে আলফা লিঙ্কেজ বলছে আর কি, আলফা লিঙ্কেজ। হ্যাঁ, এটার কাছে হচ্ছে COC বন্ড, যেটাকে বলে হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ডও বলে, গ্লাইকোসাইডিক বন্ধনও বলে। কিন্তু যদি তুমি সেলুলোজের ক্ষেত্রে আসো, এটা হচ্ছে বিটা লিঙ্কেজ বলে, বেটা লিঙ্কেজ বলে। এটাকে বলা হচ্ছে C10 না, এটা ও মানে অক্সিজেন, এটা সরি C4। এটাকে কি বলতেছি আমরা? এটা হচ্ছে বিটা গ্লাইকোসাইডিক বন্ড বলে আর কি। হ্যাঁ, বা বিটা গ্লাইকোসাইডিক বন্ড না, এটা অ্যাকচুয়ালি গ্লাইকোসাইডিক বন্ড এটাকেও বলে আর কি, গ্লাইকোসাইডিক বন্ধন বলতেছে এটাতে। এখন কথা হলো, এটা হচ্ছে বিটা লিঙ্কেজ থেকে আসছে, তাহলে বিটা গ্লাইকোসাইড। এটা হচ্ছে আলফা লিঙ্কেজ থেকে আসছে, তাহলে আলফা গ্লাইকোসাইড। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? তাহলে হচ্ছে বিটা গ্লাইকোসাইড, এটা হবে অ্যান্সারটা আর কি। বুঝতে পারছি? ওকে, এবার আসো, নাইলন 66 এর ক্ষেত্রে 6O6 এই সংখ্যা দুইটি কি নির্দেশ করে আর কি, তাই না? আচ্ছা, ঠান্ডা মাথায় জিনিসটা বুঝলে একবারে হয়তো বা বুঝে ফেলা পসিবল আমাদের জন্য এখন, যে নাইলন 66 এর ক্ষেত্রে কোনটা পসিবল আর কি। নাইলন 66 ঠান্ডা মাথায়, নাইলন 66 এর ক্ষেত্রে A6 আর A6, এটা ছোট্টবেলা আমরা পড়ে আসছি। এইটা আসছে কোথার থেকে? এটা আসছে হচ্ছে হেক্সামিথিলিন কথার থেকে একটা আসছে, একটা আসছে হচ্ছে কোথার থেকে? একটা হচ্ছে হেক্সামিথিলিন, একটা হচ্ছে হেক্সামিথিলিন, এই কথাটা থেকে আসছে। আরেকটা আসছে কোথার থেকে বলো তো? অ্যাডিপিক অ্যাসিড থেকে আসছে, অ্যাডিপিক অ্যাসিড। আচ্ছা, হেক্সামিথিলিন ডাইএমিন, যদিও আমরা ফুল সংকেতটা লিখলাম না আর কি,
হেক্সামিথিলিন ডাইএমিনের সাথে অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়া দিলে একটা পলিমার তৈরি করে, তার নাম হচ্ছে নাইলন 6,6 পলিমার। হেক্সামিথিলিন মানে কি, 6টা মিথিলিন মূলক আছে। মিথিলিন মূলক কোনটা, এইটা, এরকম 6টা মিথিলিন মূলক আছে। অ্যাডিপিক অ্যাসিড মানে হচ্ছে 6 কার্বনের একটা অ্যাসিড আছে আর কি। 6 কার্বনের কি আছে, একটা অ্যাসিড। যে 6 কার্বন অ্যাসিডটা দেখতে কীরকম, 6 কার্বন অ্যাসিডটা দেখতে হচ্ছে এইরকম একটা 6 কার্বন অ্যাসিড, ঠিক আছে। আমি সম্পূর্ণটা লিখতে চাচ্ছিলাম না, ওকে সমস্যা নাই। এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর কি। সো এই দুইটার সাথে মিলাইলে তোমার কাছে এখান থেকে কি তৈরি হয়, নাইলন তৈরি হয় আর কি। তাহলে এখানেও 6টা কার্বন, এখানেও 6টা কার্বন, এই 6 আর 6টাই আসলে নির্দেশ করতেছে, দুটো 6 নির্দেশ করতেছে আর কি। সো এটা কি কার্বন সংখ্যা নির্দেশ করে, বুঝছো, কার্বন সংখ্যা নির্দেশ করে। নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বেশি সক্রিয় আর কি, নিচের কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়। আচ্ছা, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বেশি সক্রিয় আর কি। এখানে দেখো, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যালকিন আছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যালকিন আছে, এটা হচ্ছে অ্যালকাইন আছে, অ্যালকাইন আছে, এটা একটা অ্যালকাইন আছে, এটা হচ্ছে অ্যালকেন আছে আর কি। আচ্ছা, মাথায় রাখতে হবে অ্যালকিনগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় অ্যালকাইন অপেক্ষা বেশি সক্রিয় আর কি, ঠিক আছে, অ্যালকিনগুলো। এবার বলছে ডাউ প্রণালীতে নিচের কোন যৌগটি উৎপন্ন করা হয়। এটা একটা নির্দিষ্ট পদ্ধতির কথা বলছে, যে পদ্ধতিতে কী তৈরি করা হয়, ফেনল তৈরি করা হয় আর কি। এটাতে কী তৈরি করা হয়, ফেনল উৎপন্ন করা হয় এটাতে। কোন যৌগ ও ফেনলের বিক্রিয়ায়, কোন যৌগ এবং ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়, কী উৎপন্ন হয়, ব্যাকেলাইট উৎপন্ন হয় আর কি। ব্যাকেলাইট কথা, ব্যাকেলাইট হচ্ছে একটা পলিমার, এটা হচ্ছে এগ্রি গুচ্ছবর্তী পরীক্ষায় আসছিল এক সময়, এটাতে আমার যতটুকু মনে আছে। ব্যাকেলাইট হচ্ছে কি একটা, ব্যাকেলাইট হচ্ছে একটা পলিমার, যে পলিমারটা কী দিয়ে তৈরি হয়, যে তৈরি হয় হচ্ছে ফেনল, AROH, এর সাথে হচ্ছে কোন যৌগটা থাকে, মিথানেল থাকে আর কি। মিথানেলের সাথে এই ফেনল নামে যে যৌগটা আছে, এই দুটা যুক্ত হইলে এটা হচ্ছে একটা পলিমার তৈরি করে, তার নাম কি, ব্যাকেলাইট পলিমার। তাহলে কোনটা হবে, এই মিথানেল কথাটা এখানে যুক্ত হবে আর কি। কোন যৌগটি এলিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্মই প্রদর্শন করে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে এডমিশন টেস্টে সব জায়গায় আসা প্রশ্ন আর কি, এটা সব জায়গায় আসা প্রশ্ন আর কি। হ্যাঁ, পাশাপাশি তোমাদের হচ্ছে যে একাডেমিকও প্রশ্নটা আসে, এলিফেটিক এবং অ্যারোমেটিক উভয় যৌগটাই আছে আর কি। তো টলুইনের যদি আমরা সংকেত দেখি, এইটা হচ্ছে আমাদের কাছে টলুইনের সংকেত। সো টলুইনের মধ্যে কি আছে, এইটা হচ্ছে এলিফেটিক পার্ট, আর টলুইনের মধ্যে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট। এটা হচ্ছে আমাদের কাছে এলিফেটিক পার্ট, এটা হচ্ছে আমাদের কাছে এলিফেটিক পার্ট, আর এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট, এটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক পার্ট, ঠিক আছে। তাহলে কোথায় আছে, এটা টলুইনের মধ্যে আছে আর কি, এটা হচ্ছে টলুইনের মধ্যে আছে, বুঝতে পারছি। ওকে, এবার পরের দিকে যাও। সোডা লাইম কোনটা, সোডা লাইম কোনটা, এটা আগে পড়াইছিলাম আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে সোডা লাইম বিক্রিয়া বলে, যেখান থেকে কিনা একটা কার্বন কমে যায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ছিল আর কি এটাতে। ওকে, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। আলোক সক্রিয় কথা আমরা আগে বলে আসছি, যেখানে 4টা ভিন্ন ভিন্ন একযোজী গ্রুপ যুক্ত থাকবে। এক নাম্বারটা ক্ষেত্রে খেয়াল করে দেখো, এক পাশে আছে COOH, এক পাশে আছে হচ্ছে H, এক পাশের মধ্যে আছে NH2, এক পাশের মধ্যে আছে হচ্ছে CH3। সো 4টা ভিন্ন ভিন্ন একযোজী গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কি হবে, এটাই হবে আমাদের কাছে আলোক সক্রিয়, ঠিক আছে। হ্যাঁ, এবার যাই হচ্ছে পরের ধাপে যাই, যে ফেলিং দ্রবণ ও টলেন বিকারক দ্বারা নিচের কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়। ফেলিং দ্রবণ এবং টলেন বিকারক দ্বারা, ফেলিং দ্রবণ আর টলেন বিকারক বলছে আর কি, ঠিক আছে, কোন গ্রুপের মধ্যে পার্থক্য করা যায়। এখন ঠান্ডা মাথায় জিনিসটা বুঝে দেখো কোনটা থেকে করা যাবে। টলেন বিকারক দ্বারা কি করা যায়, টলেন বিকারক দ্বারা কী করা যায়, এলডিহাইড কিরণের মধ্যে পার্থক্য করা যায়। এর বাইরেও টলেন বিকারকের বাইরেও তুমি আরেকটা ইউজ করতে পারো, ফেলিং দ্রবণ আর কি, ঠিক আছে। তাহলে সেটা কোনটা, গ নাম্বারটা। এটা ভাইয়া লিখে দিয়েছিলাম না, লিখে দিয়েছিলাম কিন্তু। ওকে, এবার যাই, গ্যামাক্সিন পাউডারের সংকেত কোনটা, গ্যামাক্সিন পাউডারের সংকেত কোনটা। এই যে বেনজিন আছে না, এই যে বেনজিন আছে না, বেনজিন কি C6H6। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে কী ছিল, একটা করে হাইড্রোজেন ছিল, প্রত্যেকটার মধ্যে কী ছিল, একটা করে হাইড্রোজেন আছে, আর ডাবল বন্ড ছিল মাঝখানে। এবার এইখানে ডাবল বন্ডগুলো তুলে দিয়ে এখানে তুমি ক্লোরিন যুক্ত করো, প্রত্যেকটা কার্বনে একটা একটা করে আর কি, প্রত্যেকটা কার্বনে কার্বন যুক্ত করো, মানে ক্লোরিন যুক্ত করো। তাহলে C6H6Cl6, এইটা হলো তোমার কাছে কি, C6H6Cl6, এটা হচ্ছে গ্যামাক্সিনের সংকেত। এবার আসো, বহু নির্বাচনী প্রশ্ন তো পড়ে আসতেছে তখন থেকে। এবার হচ্ছে মাল্টিপল এগুলো অপশন থাকে, এটা থেকে দাগাইতে হবে আর কি। এটাতে ল্যাকটিক অ্যাসিড পজিটিভ থাকলে সেটাকে বলা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড বলে, ডেক্সট্রো রোটাটরি অ্যাসিডের ক্ষেত্রে কি কি প্রযোজ্য। এক নম্বর কথা হচ্ছে যে সমতলীয় আলোর তলকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, এই কথাটা সত্যি, ঘড়ির কাঁটার দিকে ঘোরায় আর কি, ঠিক আছে। আচ্ছা, যে পজিটিভ অ্যাঙ্গেলে যেটা আছে ঘুরাচ্ছে, এটার অ্যাঙ্গেলটা কত, পজিটিভ অ্যাঙ্গেল 2.24 ডিগ্রি
হ্যাঁ, এত ঘূর্ণন কোণ হয় আর কি, এটা সত্যি, এটা মানলাম। কিন্তু পরেরটা কি বলছে 22.4 না 2.24 আর কি। হ্যাঁ, তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2 নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। 1 আর 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা, বুঝছো? আসো এবার C5H12 যৌগটি কি কি করে? 3টি অবস্থান সমৃদ্ধ দেয়। অ্যালকেনের সমগোত্রক আণবিক ভর হচ্ছে 72। আচ্ছা, অবস্থান সমৃদ্ধ কারা দেয়? অবস্থান সমৃদ্ধ মানে কারা দেয়? যাদের ক্ষেত্রে এই ফাংশনাল গ্রুপগুলো তাদের অবস্থান চেঞ্জ করছে। যখন একটা অ্যালকেন হয়, এখানে ফাংশনাল গ্রুপ তো আসলে ওরকম আলাদা করে প্রেজেন্ট নেই। কার্বনটাই তো ওখানে ফাংশনাল, মানে একক বন্ধনটাই তো ওখানে ফাংশনাল গ্রুপ, সবাই তো ওখানে একক বন্ধনেই আছে, এটা আলাদা করা পসিবল না। তার মানে 1 নাম্বারটা হবে না, এটা মোটামুটি শিওর থাকো, ঠিক আছে? কারণ অবস্থান সমৃদ্ধ কার জন্য প্রয়োজন হয়? যখন আমরা কোনো একটা ফাংশনাল গ্রুপকে এক কার্বন থেকে অন্য কার্বনে শিফট করাচ্ছি তখন। তাহলে এবার দেখি অ্যালকেনের সমগোত্র, কথা তো সত্যি। অ্যালকেনের যে গোত্র আছে সেই গোত্রের মধ্যে একজন হচ্ছে ইনি, তার নাম হচ্ছে কি পেন্টেন। আণবিক ভর 72, সত্যি কি তাই? তাহলে 5-এর সাথে 12 গুণ করো, 5-12 হচ্ছে 60, 60-এর সাথে 12 যোগ করলে হচ্ছে 72, কথা সত্যি। তাহলে 2 আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের কাছে অপশনটা, বুঝছো? 2 আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের কাছে অপশনটা আর কি। এবার আসো অ্যারোমেটিক যৌগ কোনটা? এটা আমরা আগে বলে আসছিলাম। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে ফিউরান, 1 নাম্বার যেটা আছে সুন্দর দেখা যাচ্ছে না, সো এটা হচ্ছে আমাদের কাছে ফিউরান, এটা হচ্ছে আমাদের কাছে ফিউরান, এটা হচ্ছে আমাদের কাছে ফিউরান। হ্যাঁ, ফিউরান। আর এইটা যেটা দেওয়া আছে পরেরটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে NH, কিন্তু এটা, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমাদের কাছে পাইরল। আর এইটা কিন্তু আমাদের কাছে কিছুই না, যদিও সাইক্লোপেন্টেন হচ্ছে, এটা হচ্ছে সাইক্লোপেন্টেন। তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক যৌগ, পাইরল হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, বাট এইটা হচ্ছে আমাদের কাছে অ্যারোমেটিক যৌগ না। তাহলে 1 আর 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা আর কি, 1 আর 2 নাম্বারটা হচ্ছে অ্যান্সারটা, বুঝছো? ওকে, পরের ধাপে আসো। C4H10O আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় যৌগটি কোনটা? আচ্ছা, একটু দেখেন না, আলোক সক্রিয় কথা বলছে, কিন্তু আলোক সক্রিয় মানে কি? যে কাইরাল কার্বন থাকবে, 4টা কার্বন আছে, 4টা কার্বন দিলাম। এবার বলছে কি এইটা যেটা আছে, দেখি সংকেতটা কার সাথে মিলে যায়। CnH2n+1 তার সাথে OH। তাহলে যদি আমরা একটা OH কমাই দিই তাহলে হচ্ছে কি এটার সাথে কি অ্যালকোহলের সাথে উপরের সংকেতটা মিলে যায়, কিন্তু মিলাই নিয়ে দেখো একটু মিলল। তাহলে আমাদের বলছে আলোক সক্রিয় বানাইতে হবে। তাহলে একটা কাজ করি, এই কার্বনে তো দিলে মিলবে না, তাই না? আমরা এটা একবার ট্রাই করছিলাম না, এই কার্বনে দিলে 2টা H2 আছে, তখন আলোক সক্রিয় তো হবে না। তাহলে এটা বাদ দাও, তাহলে এই কার্বনে যদি আমরা দেই OH দিলাম, এই H দিলাম, ভাই এটা ইজিলি লিখতে পারতেছে কেন? কারণ আজকের ক্লাসেই ভাই এটা তোমার করাই দিছিল এটা। তাহলে হচ্ছে 2 ডিগ্রি একটা কি হইতে হবে, একটা অ্যালকোহল হইতে হবে আর কি, 2 ডিগ্রি একটা অ্যালকোহল হইতে হবে, এটা না হয় মানলাম। হ্যাঁ, আচ্ছা 3 ডিগ্রি অ্যালকোহল হলে তো হবে না, এইটা যদি খুলে এখানে দিতাম তাহলে 3 ডিগ্রি হইতো, 3 ডিগ্রি অ্যালকোহল হলে এটা আলো সক্রিয় হবে না আর কি। তাহলে 1 নাম্বারটা যে রাইট, এইটা আমরা বুঝতে পারছি, 1 নাম্বারটা রাইট। তারপর কি বলছে 2 ডিগ্রি কেন হলো? এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, 2 ডিগ্রি আর কি। এ বলছে একটি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে আর কি। অপ্রতিসম কার্বন মানে হচ্ছে কাইরাল কার্বনটাকে অপ্রতিসম কার্বন বলতেছে। তাহলে কি হবে 1 আর 3 হচ্ছে অ্যান্সারটা আর কি, 1 আর 3 হচ্ছে অ্যান্সারটা। হ্যাঁ, SN1 বিক্রিয়ার জন্য প্রযোজ্য কোনটা? SN1 বিক্রিয়ার জন্য প্রযোজ্য কোনটা? SN1 কি হয়? এটা হচ্ছে 2টা ধাপে ঘটে। এই বিক্রিয়ার জন্য ক্রমটা কেমন? অ্যালকাইল হ্যালাইডের ক্রমটা 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, এ কথা সত্যি। এই বিক্রিয়ার জন্য কি হয়? এই বিক্রিয়ার ক্রম হইল 1, ঠিক আছে? এই বিক্রিয়ার আণবিকত্ব কত? আণবিকত্ব হইল 1। এই বিক্রিয়ার মধ্যে কি পাওয়া যায়? এর মধ্যে হচ্ছে ইন্টারমিডিয়েট অবস্থা পাওয়া যায়, ইন্টারমিডিয়েট স্টেট বা অবস্থা পাওয়া যায়, মধ্যবর্তী অবস্থা, নট অবস্থান্তর অবস্থা পাওয়া যায়, বুঝছো? SN2-তে কি হয়? দুইটা ধাপে হয়। SN2-তে কি হয়? একটি ধাপে বিক্রিয়াটা ঘটে, এটা উল্টাটা হবে, ক্রম 2 হবে, ট্রানজিশন স্টেট পাওয়া যাবে আর কি। লিখে রাখতে পারো চাইলে, সুন্দর হবে। এখন আসো তোমরা কি বলতেছে অপশনটার মধ্যে, আমি একটু দেখি। 1 ধাপে ঘটে, কথা কিন্তু মিথ্যা কথা, এটা একটা, তাই না? 1 ধাপে ঘটে না, ঠিক আছে, 2 ধাপে ঘটে। আর একটা সক্রিয়তার ক্রম কত? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এ কথা সত্যি। অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না, ঠিক আছে, সৃষ্টি হয় না। কি সৃষ্টি হয় তাহলে? ইন্টারমিডিয়েট অবস্থা তৈরি হয় আর কি। তার মানে 2 আর 3 সত্যি, 2 আর 3 সত্যি কথা আর কি। মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে কি ইউজ করা হয়? মনোহাইড্রিক মানে যে অ্যালকোহলের মধ্যে একটা মাত্র OH আছে তাকে বলছে মনোহাইড্রিক অ্যালকোহল। সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, এটা আমরা দেখছি, এটা ইউজ করা হয়। PCl5 প্রয়োজন পড়ে, ওকে, PCl5 দিয়েও করে ফেলা যায়, একথাও সত্যি। আবার কি হচ্ছে, হ্যাঁ, সেলিসাইলিক অ্যাসিড ব্যবহৃত
হয়। হ্যাঁ, স্যালিসিলিক অ্যাসিড দিয়েও চাইলে এটা মনোহাইড্রিক অ্যালকোহলের কাজটাও করে ফেলা যাবে, কোনো সমস্যা নেই আর কি, এরকম। বুঝছো? ওকে, তাহলে কোনটা হবে? 3টা, বাট আমাদের কাছে বইয়েতে মূলত 1-2 নম্বরটা দিয়েও করা যায় আর কি এটা। এবার আসেন ঘটনার মধ্যে কি হয় যে ACOOH এই যৌগটা বিক্রিয়া দেয় কোনটা আর কি? বিক্রিয়া দেয় হলো কোনটা? বিক্রিয়া দেয় হচ্ছে কোনটা? ফেলিং দ্রবণ। তারপরে কি দেয়? তারপরে হচ্ছে কি দেবে? তারপর হচ্ছে ডিএনপি পরীক্ষাটা দিবে না, আমাদের একটা মাছি আছে, সো মাছি ডিস্টার্ব করতেছে, সো এই পরীক্ষাটা দিবে না। কেন দিবে না ঘটনাগুলো আসতেছি। এই বিক্রিয়াটা দিবে কি না সোডিয়াম কার্বনের সাথে, এই বিক্রিয়াটা অবশ্যই দিবে, কারণ এটা অ্যাসিড, এর একটা ক্ষার। আচ্ছা ভাই, কথার মধ্যে আসেন যে এটা কি বললেন আপনি, ঘটনা তো বুঝলাম না। এইটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাসিড, মানলাম। এই অ্যাসিডের মধ্যে খেয়াল করে দেখেন, এই যে একটা গ্রুপ আছে, এটা কি অ্যালডিহাইডের মতো লাগতেছে? অ্যালডিহাইড যদি হয় তাহলে সে কি করবে? সে ফেলিং দ্রবণ এবং টরেন্ট বিকারকের সাথে বিক্রিয়াটা দিল। এবং এটা যেহেতু একটা অ্যাসিডের জন্য সে একটা ক্ষারের সাথে একটা বিক্রিয়া দিছে, এটাও মানলাম। 2,4 ডিএনপির সাথেও কি বিক্রিয়াটা দিবে না, কারণ 2,4 ডিএনপির সাথে বিক্রিয়াটা কারা দেয়? শুধুমাত্র যেখানে কিটোন আছে সেটা, বাট এটা কিন্তু কিটোন না, এটা কিন্তু অ্যাসিডের মধ্যেই আছে, বাট একটা পার্ট লুকস লাইক অ্যালডিহাইড আর কি। সবগুলো অ্যালডিহাইড আবার তোমার কাছে কি ফেলিং দ্রবণের সাথে কিন্তু বিক্রিয়াটা দেয়, সবগুলো অ্যাসিড আবার কি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়াটা কিন্তু দিবে না, একটু হালকা এখানে মারপ্যাচ আছে আর কি। হ্যাঁ, তাহলে 1 আর 3 নাম্বারটা হচ্ছে অ্যান্সার। গেল। CH3IKCN এই যৌগের মধ্যে দিলে এ তৈরি হয়, এই যৌগকে আদর্শ শোষণ করলে কী পাওয়া যায় আর কি এটাতে। তো এই জায়গায় দিলে কী হবে? CH3 এর সাথে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, CH3 হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে কি CNটা গিয়ে এই জায়গায় বসবে, তাহলে এ হবে কি CH3CN। এটা যদি আদ্র বিশ্লেষণ করো এবার, করলে কি হবে? আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানির বিক্রিয়া, তার মধ্যে কি আছে? অ্যাসিডের উপস্থিতিতে আর কি, করলে কি উৎপন্ন হবে? ওই CH3 এর ওই জায়গা থেকে COOH, N এর ওই জায়গা থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে আর কি, এন এর থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে, তাহলে হচ্ছে অ্যাসিড আর অ্যামোনিয়া পাওয়া যাবে। তাহলে অ্যাসিড পাওয়া যায় আর কি পাওয়া যায়? অ্যাসিড পাওয়া যায় আর হচ্ছে অ্যামোনিয়া পাওয়া যাবে আর কি, অ্যাসিড আর অ্যামোনিয়া পাওয়া যাবে এখান থেকে। বুঝছো? তাহলে 2 আর 3 এখান থেকে পাওয়া পসিবল আর কি। আমি ওটা বুঝতে পারছি? গেল। এবার আসেন, ইথানল বিভিন্ন অবস্থায় গাঢ় সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া তৈরি করে। কী তৈরি করে আর কি? ইথানল বিভিন্ন অবস্থার ক্ষেত্রে কী উৎপন্ন করতে পারে আর কি গাঢ় সালফিক অ্যাসিডের সাথে। আচ্ছা, এখন ইথানল তুমি নিছো, ইথানল মানে হচ্ছে ধরো ETOH, ইথানল বললাম, এর সাথে আমরা দিলাম হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। প্রথম কথা যদি চিন্তা করে দেখো, ধরো সালফিউরিক অ্যাসিডটা বেশি পরিমাণে আছে, তখন এখান থেকে একটা ইথিন তৈরি করতে পারে, করবে। বাট ধরো সালফিউরিক অ্যাসিড বেশি পরিমাণে নাই, ইথানল বেশি পরিমাণে আছে, তখন এখান থেকে ইথার তৈরি করবে আর কি, তার মানে হচ্ছে আমাদের কাছে ইথার তৈরি করবে। ইথার কেমনে তৈরি করে? কই বুঝবো কেমনে? আচ্ছা, তখন ইথার কেমন তৈরি করে? CH3 CH2OH CH2CH3 এটা তৈরি করতেছে। তাহলে তুমি ঘটনার মধ্যে আসো, যদি বেশি এটা থাকে ইথিন, যদি এটা বেশি থাকে তাহলে হচ্ছে ইথার। তাহলে কোনটা হবে? 1 নম্বরটাও তৈরি করতে পারে ডাই ইথাইল ইথার, আর এটা হচ্ছে ইথিন গ্যাসও তৈরি করতে পারে, বাট ভাই এইটা তৈরি করবে না, ইথেন কিন্তু তৈরি করতেছে না। ঠিক আছে, 1 আর 2 নম্বরটা তাহলে হচ্ছে অ্যান্সারটা আর কি, 1 আর 2 নম্বরটা হচ্ছে অ্যান্সারটা। বুঝছো? 1 আর 2 নম্বরটা হচ্ছে অ্যান্সারটা। আচ্ছা, দেখি আমরা কত দূর আছি, প্রায় আমরা ক্লোজলি আছি। এর সাথে O3 দিলে বি উৎপন্ন হয়, বি এর সাথে জিঙ্ক দিলে XY উৎপন্ন হয়। তাহলে এবার একটু দেখো না যে এই এ যেটা, তার সাথে বিক্রিয়া দিলে XY দুইটা যৌগ পাইছো, তাহলে এ কি? এ একটা অ্যালকিন, আমি এটা শিওর হয়ে গেছি আর কি, এ একটা অ্যালকিন, এটা শিওর হয়ে গেছে, এটা ভাইয়া কিন্তু একটা দেখাইছিল এর আগেই, তাই না? আচ্ছা, এখন দেখো X যৌগটিতে 2টা কার্বন আছে আর কি, X, তাহলে এই X এর মধ্যে কি আছে? 2টা কার্বনের একটা যৌগ, 2 কার্বনের যৌগ X এর 2 কার্বনের যৌগ। Y আসলে কি বললো? একটি কার্বনের একটা যৌগ আর কি, একটা কার্বনের একটা যৌগ হলো Y, এটা। এখন X আর Y মিলে তাহলে কি হবে? 3টা কার্বনের একটা যৌগ হবে আর কি। বুঝছো? তাহলে এটা একটা অ্যালকিন হবে, 3 কার্বনের একটা অ্যালকিন হবে, তার নাম কি হবে? তার নাম হবে হচ্ছে প্রোপিন। দেখছো, যদি আমরা একটু নলেজগুলোর কাজে লাগাই, মোটামুটি বিক্রিয়া জানি না জানলে অ্যান্সার তৈরি করা যাবে আর কি এটাতে। বুঝছো কথাটা? ওকে, এরপরের ধাপে একটু আসি, চলেন। ওই সেম প্রশ্নটাই আছে
এখনও, বাট আরেকটা প্রশ্ন একটা পার্ট ছিল আর কি এটা। উদ্দীপকের কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয়? তাহলে একটু দেখেন এই জায়গাটা যারা তৈরি করলাম না, এই যে এক্স আর ওয়াই, এরা কী ছিল আসলে? এরা আসলে কী ছিল? সরি, এটা আসলে কী ছিল? এরা আসলে এলডিহাইড ছিল অথবা কিটন ছিল আর কি। এলডিহাইড ছিল অথবা কী ছিল? কিটন ছিল, হ্যাঁ, বা কার্বনিল যৌগ ছিল আর কি। তাহলে এইটার থেকে যদি চিন্তাভাবনা করি, এইটার থেকে একটা এলডিহাইড, তার নাম হচ্ছে CH3CHO, আর এটার থেকে একটা এলডিহাইড, তার নাম হচ্ছে HCHO। লিখলাম, সমস্যা তো নেই। আচ্ছা, তাহলে এক্স যৌগটা কী ছিল? কোন যৌগটি অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে? একটা পাইলাম CH3CHO, একটা পাইলাম HCHO। তোমরাই এবার বলো আমারে, আমি তো তোমারই পড়াইছিলাম। এরা যদি আমাদের ফাংশনাল গ্রুপ হয়, এটা হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে এটা কী হবে আমাদের জন্য? এটা হচ্ছে আমাদের কাছে কি? এটা হচ্ছে আমাদের কাছে ইথানল। অ্যান্ড ইথানলটা আমাদের কাছে কী দিবে? অ্যালডোল বিক্রিয়া দিবে আর কি। তাহলে এক্স যেটা, ও আসলে অ্যালডোল বিক্রিয়াটা দিবে, হচ্ছে অ্যালডোল বিক্রিয়াটা দিবে। কিন্তু এটা দিবে না। কেন দিবে না? কারণ এখানে যে ফাংশনাল গ্রুপটা আছে, এখানে আলফা হাইড্রোজেন নাই, মানে আলফা কার্বনই নেই, তো হাইড্রোজেন থাকবে কোথা থেকে? তার মানে হচ্ছে ওয়াই দিবে না। এটা কিন্তু আমরা পড়ছিলাম আগে। তারপরে দেখি একটু আমাদের দিকে, হ্যাঁ, ফোকাস দিতে হচ্ছে এই জায়গাটায়। ডান। নিচের উদ্দীপকের অনুধাবন করে প্রশ্নের উত্তর দাও আর কি। মানে ওই যে তোমাদের বইয়ের শেষের দিকে, হ্যাঁ, মানে কয়েক টাইপের প্রশ্ন থাকে, তো এক কথায় কিছু এমসিকিউ থাকতেছে, তারপর আমরা কিছু 1 2 3 4 এটা হয়, কিছু উদ্দীপক দেওয়া আছে, প্রশ্ন দেখা যাচ্ছে, সো এদিকে পড়তেছে আর কি এটা। সো হুট করে বেশ কয়েকটা ট্রানজিশন হওয়ার কারণে মনে হচ্ছে হ্যাঁ রে কী পড়তেছে। দেখি, অধিক অ্যালকোহল আছে, মানে এক্সেস পরিমাণে অ্যালকোহল আছে, যার কার্বন সংখ্যা হলো 2টা। এবার গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া দিচ্ছে আর কি, দিলে কী তৈরি হবে? ভাই কিন্তু আগে এই কথাটা কইলো যে অ্যালকোহল বেশি পরিমাণে থাকলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইথার তৈরি হবে আর কি, সেটা হচ্ছে ইথার তৈরি হবে। যদি অ্যাসিড বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি হবে। এই কথাটা বলছে না? একটু আগেই তো বলে আসছে। তাহলে বলো, তাহলে এই যৌগটার মধ্যে কী হবে? ইথার তৈরি হবে। ইথারের কার্যকরী মূলক কোনটা? এইটা। এই পাশে একটা আর থাকবে, এই পাশে একটা আর থাকবে, এই মাঝখানে একটা ও থাকবে আর কি। ও মানে হচ্ছে অক্সিজেন থাকবে। তাহলে হচ্ছে ইথার তৈরি করবে হচ্ছে এটা, ইথার তৈরি করবে হচ্ছে এটা, বুঝছো? তারপরে কি হইলো? নিচের উদ্দীপকটি অনুধাবন করে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, দিব। সো এবার বলছে অ্যালকোহল যেটা তৈরি হবে সেখান থেকে যেটা, এই যৌগটার ক্ষেত্রে কার্বনের সংযুক্তি কত? এই হিসাব করা অনেক জটিল একটা প্রসেস, তাই না? আচ্ছা, 2 কার্বনের অ্যালকোহল আসছিল, তার মানে আমরা হিসাব করাবেই আর কি। হ্যাঁ, 2 কার্বনের অ্যালকোহল মানে হচ্ছে এইটা, এর সাথে যদি আমরা বিক্রিয়াটা দিই সালফারিক অ্যাসিডের উপস্থিতিতে, তখন কি তৈরি করবে? C2H5, তার সাথে হচ্ছে O, তার সাথে C2H5। এখান থেকে আমাকে বলতে হবে যে কার্বনের পরিমাণটা এখানে কত আছে আর কি। আচ্ছা, তা কার্বনের আর টোটালটা একটা ভর বের করো আর কি। এটা টোটালটার একটা ভর বের করো। টোটালটার ভর বের করলে দেখো কত আসে। হ্যাঁ, এই যে 2টা কার্বন আছে, 4টা কার্বন, তো 4 12 হচ্ছে 48, কার্বনেরটা গেল। হাইড্রোজেন আছে 5 5 10, তাহলে ধরুন 10 যোগ করলাম, সমস্যা নেই। অক্সিজেন আছে তাহলে কত? 16, তাহলে হচ্ছে 58 আর 16 যোগ করলে 64, তার সাথে হলো 74 হলো টোটালটার ভর। তাহলে কার্বনের সংযুতির কথা বলছে, কার্বন আছে 4টা, তাহলে হচ্ছে 4 12 হলো 48 ডিভাইড বাই হচ্ছে 74 ইন্টু হচ্ছে কত পার্সেন্ট? ইন্টু হচ্ছে 71, তাই না? হচ্ছে 100%। এবার তুমি এটা গুণ করলে দেখো কত আসে আর কি এখান থেকে। হ্যাঁ, এটার ভাগ করলে তো মানে 50%-এর বেশি আসবে, তার মানে হচ্ছে 60% সামথিং আসবে। সো এটার জন্য ক্যালকুলেটর চাপলে ভালো হইতো আর কি, ঠিক আছে? সো আমি ক্যালকুলেটর নিয়ে বসি নাই, এটার জন্য কত হবে। সো দেখি একটু, দাঁড়াও। 48 ডিভাইড বাই 74, হ্যাঁ 64.86 আসতেছে। হ্যাঁ, 64.86, মানে আরও কিছু এখানে হিসাব নিকাশ মানে কি, এরা যে কী ধরছে জানি না, ধরো যে অক্সিজেনের ভর মেবি 15.99 ধরছে, এরকম কিছু একটা, বা কার্বনের ভরের মধ্যে কোনো একটু হালকা পাতলা কম বেশি নিয়েছে, কারণ ভরগুলো তো এক্স্যাক্টলি আমরা নিয়ে ক্যালকুলেশন করতেছি যে 16, তারপরে কত 12, এরকম কাজ করতেছি না এরকম। সো হালকা একটু হিসাব নিকাশ আছে আমার, ওটা ব্যাপার না। তাহলে কোনটা হবে? 64 পয়েন্ট সামথিং আর কি, 68। হ্যাঁ, বা এমনটাও হইতে পারে এটা হচ্ছে 86 টাইপিংয়ের জন্য আসলে 86টাকে 68 লেখা হয়েছে, এরকম হইতে পারে। বাট 64-এর রেঞ্জে একটা অ্যান্সারটা আর কি এটা। তো এটা তো ক্যালকুলেটার বলতেছে, আমি বলতেছি না। সো আমরা তাহলে কী করলাম? আমরা আসলে এই চ্যাপ্টারের উপরে মোটামুটি যতগুলো আমাদের এমসিকিউ করা দরকার ছিল, যে এমসিকিউগুলো করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা ভালো সাপোর্ট হয়ে যায়, তো সবগুলো এমসিকিউ আমরা কিন্তু করে ফেলছি আর কি, সবগুলো আমরা এমসিকিউ করে ফেলছি আর কি। তো আমাদের অর্গানিকের উপরে আর কোনো কিন্তু প্যারা থাকলো না।
আর কিন্তু কোনো কিছু প্যারা থাকলো না। তোমাদের যে কাজটা করতে হবে, এই প্রত্যেকটা স্লাইড দেখে 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 এবার এমসিকিউগুলো ভালো করে শেষ করতে হবে আর কি, বুঝছো? প্রত্যেকটা স্লাইড দেখে দেখে এমসিকিউগুলো ভালোভাবে শেষ করতে হবে। পাশাপাশি তোমাদের রাইটারের বই থেকে অন্যান্য যে সকল এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো তুমি যদি এবার যদি একবার হাতে নিয়ে যদি বসো, তুমি যদি সেই এমসিকিউগুলো একবার হাতে নিয়ে যদি বসো, তাহলে তুমি দেখবা তোমাদের আর কোনো প্যারা থাকতেছে না আর কি, বুঝতে পারতেছো? আর কোনো প্যারা থাকতেছে না। তাহলে কী কাজ করতে হবে এবার? ঠান্ডা মাথায়, লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ, লং স্টোরি শর্ট করি আমরা, যে আমরা এখন বইয়ের যে অনুশীলনের যে এমসিকিউগুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যে জিনিসগুলো যা পারলে তুমি সব এমসিকিউগুলো সলভ করতে পারো, আমরা সবগুলো শেষ করে ফেলছি আর কি। তোমার কাজ হচ্ছে কি, এবার তুমি বইয়ে যাও, গিয়ে এই চ্যাপ্টার এমসিকিউগুলো সুন্দরভাবে শেষ করে ফেলো, এবার এসে সুন্দর একটা কমেন্ট করে যাও যে এই ক্লাস তোমার কাছে কেমন লাগলো কেমন না লাগলো এটা জানাবো আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যদি তোমরা 26 ব্যাচের যদি কেউ এখান থেকে এখন হয়ে থাকো, 26 ব্যাচে যদি তোমরা কেউ এখান থেকে থাকো আর কি, তাহলে তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমাদের জন্য অক্সিগেমের পক্ষ থেকে একটা কোর্স লঞ্চ করা আছে, যে কোর্সটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আছে। 27 ব্যাচের হলে তোমরা এখান থেকে কিছু না কিছু পাবা, অবশ্যই তোমাদেরও আছে এখানে। 26 ব্যাচের কোর্সটা এখন এখানে অ্যাভেলেবল আছে আর কি, কোর্সটা অ্যাভেলেবল আছে। যে কোর্সটা হচ্ছে এইখানে আছে 999 টাকা দাম। কোর্সটা আমরা ক্লাস শুরু করতেছি হচ্ছে 15ই ডিসেম্বর থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে হচ্ছে এমনভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমাদের টার্গেটটা হচ্ছে 200-তে 200 যেন আমরা ইনশিওর করতে পারি আর কি। মজার ব্যাপার হচ্ছে 200 টাকা তুমি কুপন কোড মানে ছাড় পাইতে পারো আপাতত, সে হচ্ছে কত, AFE26, 26 সালের মধ্যেই, 26 সাল আসার আগেই তুমি যদি এনরোল করে ফেলো তাহলে তুমি এই কুপন কোডটাকে ইউজ করতে পারবে আর কি। ওকে, আচ্ছা, আর তোমরা কে কোন ব্যাচ এই ক্লাসটা দেখছো একটু আমাকে জানাইও, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য আরও পরবর্তীতে চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করবো আর কি। সো ধন্যবাদ তোমাদের সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।